হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশিকুর রহমান মির্জা। আজকে আমরা এই ভিডিওতে শুরু করতে যাচ্ছি কম্পাইলার ডিজাইন। আমরা ট্রাই করব কম্পাইলার ডিজাইনের মিড টার্মের সম্পূর্ণ টপিক এই একটি মাত্র ভিডিওতেই শেষ করা। যদি প্রথমে আমরা টপিক জানার আগে মার্ক ডিস্ট্রিবিউশন সম্বন্ধে জানতে চাই। এটি প্রায় আমাদের 100 মার্কের এক্সাম হবে। সেখানে 15 মার্কের ওবিই কোশ্চেন আছে। 60 মার্কের ৩টা ব্রড কোশ্চেন আনসার করতে হবে। আর 25 মার্কের শর্ট কোশ্চেন আছে 5টা। এখন শর্ট কোশ্চেন বা ব্রড কোশ্চেন দেখে ভয় পাওয়ার কোনোই কারণ নাই যে কি থিওরি লিখতে হবে, থিওরিটিক্যাল কোর্স না। ট্রাস্ট মি, কম্পাইলার ডিজাইনের মতো মজার বা সহজ কোনো কোর্স নেই। আর এটা টিওসি থেকেও সহজ। ওকে, সো চলো শুরু করা যাক। আমরা যদি একটু টপিক সম্বন্ধে জানতে চাই, এখানে মোট আমাদের 5 ধরনের টপিক সম্বন্ধে জানতে হবে। কম্পাইলারের ফেস, দেন ছোট্ট একটা টপিক লিঙ্কার লোডার। এই যে শর্ট কোশ্চেনের কথা বললাম না, ধরো একটা শর্ট কোশ্চেন চলে আসে, ডিফারেন্স বিটুইন লিঙ্কার লোডার, জাস্ট ছোট্ট একটা শর্ট কোশ্চেন। তারপর তোমার একটা টপিক আছে সিএফজি। এইটা অনেক মজার একটা টপিক। আমরা কিন্তু এই সিএফজি সেই টিওসি তেও পড়েছি, এখানেও পড়বো সেম টপিক। মানে নতুন ভাবে যে আমাদের জানতে হবে শিখতে হবে তা না, জাস্ট আগের পড়াশোনাটাই আমরা একটু ঝালাই করে নিব। এরপরে আছে দুইটা নতুন টপিক, এসডিডি এবং এসডিটিএস। এটাকে আচ্ছা, এই দুটো টপিক একটু আমাদের নিউ, বাট ট্রাস্ট মি জাস্ট আমাদের এটা শেষ করতে 3 থেকে 4 মিনিট লাগবে। এত ছোট টপিক, বাট হিউজ মার্ক ক্যারি করবে। যে ব্রড কোশ্চেনের কথা বললাম না, এখান থেকে একটা দিয়ে দিবে। মানে ইজি, কম্পাইলার ইজ ইজি। তাই চলো শুরু করা যাক আমাদের প্রথম টপিকটা নিয়ে, যার নাম হলো কম্পাইলার ফেজ গুলা। এখানে আসলে কি করতে হয়, এগুলো কি, আমাদের কাজ কি, আমাকে সে সম্বন্ধে একটু আইডিয়া নেই, একটু ধারণা নেই। আচ্ছা, এখন আমাদের সেই চেনা জানা আহ একটা তো জানি আমাদের কোড ব্লকস। আহ কোড ব্লকস, এটা তো আমাদের চেনা জানা একটা কম্পাইলার, তাই না? আমরা কি করি, আমরা প্রথমে একটা সোর্স কোড লিখি। ঠিক আছে, এখন এই সোর্স কোডটা আমরা কোথায় লিখি? কম্পিউটারে লিখি, তাই না? আমরা কম্পিউটারে লিখি। কম্পিউটার কিন্তু আমাদের মতো মানুষ না যে আমাদের কথা সে বুঝতে পারে। আমরা তো মানুষের ভাষায় লিখতেছি। সো কম্পিউটারকে বোঝানোর জন্য একটা মেশিনারি ভাষার প্রয়োজন না? আমরা কি জানি, কম্পিউটার জাস্ট বুঝে বাইনারি নাম্বার, 0 কিংবা 1। সো ওকে ওর ভাষায় বুঝাতে হবে। এই যে আমার ন্যাচারাল ভাষা থেকে কনভার্ট করে আমাদের এই মেশিনকে বোঝানোর জন্য যে ভাষাটা নিয়ে যাচ্ছি, এই কাজটাই করে আসলে আমাদের কম্পাইলার। তো ধরতেই পারি কম্পাইলার হলো মিস্টার ট্রান্সলেটর। সে যেমন আমাদের যেমন গুগল কি করে, ইংলিশ টু বাংলা করে, বাংলা টু ইংলিশ করে বোধগম্যের জন্য, ঠিক তেমনই ভাবে এই কম্পাইলার গুলো আমাদের যে ভাষা সেটাকে মেশিন করে রূপান্তর করে। একটা শর্ট ভিউ যে আমরা এটা বুঝতে পারলাম। এখন ওরা এটা কিভাবে করে, কোন কোন ফেজে করে, সেই ফেজ গুলোই হলো আমাদের শিখা হলো মেন প্ল্যান। তাহলে চলো আমাদের প্ল্যান অনুযায়ী এই কাজগুলো একটু দেখে আসি। এটা হলো মানে আমাদের উদ্দেশ্য হলো এই আমাদের সোর্স কোড। এই সোর্স কোড থেকে ধীরে ধীরে আমাদের যে আউটপুটটা আসে, তার মাঝে যে ফেজ গুলো আসে, সেই ফেজ সম্বন্ধে জানা এবং সেই ফেজ সম্বন্ধে পড়া, যে আসলে কি আছে, কি হচ্ছে, কেনই বা আমরা কি করতে চাচ্ছি। Hold a sec, এখনই। আচ্ছা, তাই চলো আমরা একটু ফেজ সম্বন্ধে একটু আইডিয়া নিয়ে আসি। সো আমাদের প্রথম টপিক, আমরা শুরু করতে যাচ্ছি কি, কম্পাইলার। আচ্ছা, আগে কোশ্চেন সম্বন্ধে একটা আইডিয়া নেই যে এখানে কি ধরনের কোশ্চেন আসতে পারে। কোশ্চেন পড়ার আগে কোশ্চেনটা আইডিয়া পেয়ে যাই, সত্যি পড়তেও ভালো লাগবে, জানতেও আমাদের ভালো লাগবে। সো এইসব আমরা বাদ রাখি। দিন শেষে কম্পাইলার থেকে যে কোশ্চেনটা আমরা পাবো ফেস সিলেক্টেড, সেটা হলো কোথায় কোথায় কোথায়, হ্যাঁ, তোমাকে এই ধরনের একটা ইকুয়েশন দিয়ে দিবে। এখন তোমাকে এই ধরনের একটা ইকুয়েশন দিয়ে বলবে যে তুমি এইটাতে কম্পাইলারের ফেস গুলা বর্ণনা করো। কম্পাইলারে কিছু ফেস আছে, মোট 6টা ফেস আছে।
এগুলো হলো সেই কম্পাইলারের ফেজ। লেক্সিক্যাল অ্যানালাইজার, সিনট্যাক্স অ্যানালাইজার, সিমেন্টিক অ্যানালাইজার, ইন্টারমিডিয়েট কোড জেনারেটর, কোড অপটিমাইজার আর কোড জেনারেটর। আমাদের ইকুয়েশনটাকে ধরো, এই ইকুয়েশনটা আমার সোর্স কোড। এই সোর্স কোডটাকে তো আমার একটা মেশিনকে বোঝানোর মতো ওই ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হবে না, যে ল্যাঙ্গুয়েজটা আমাদের মেশিন বুঝে। এই কনভার্টারের কাজটা করে কম্পাইলার। সে কম্পাইলার এই কনভার্টটা করে এই 6টা ফেজ জুড়ে। তো এই 6টা ফেজের কাজই আমাদের লিখতে হয়। সো এরকম একটা কোশ্চেন দেওয়া থাকবে, সেখানে আমরা ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4, ফেজ 5 এমনি করে মোট 6টা ফেজ কমপ্লিট করবো। ইন দি এন্ড এইটা হলো আমার এই কোশ্চেনের ফাইনাল অ্যান্সার। এখন দেখে মনে হবে ভাইয়া অ্যাসেম্বলি কোড আছে, এখানে কি হাবি জাবি আছে, এখানে পার্টস ট্রি আছে, কিভাবে কি করব? ট্রাস্ট মি, ইটস অল ইজি। সো যখন আমরা প্রসেস গুলো পড়বো, সম্পূর্ণ আইডিয়া পাবো। সো কোশ্চেন আইডিয়া পার্ট চলছে। সো এখানে এক ধরনের কোশ্চেন আসতে পারে কি, তোমাকে এরকম একটা ইকুয়েশন দিয়ে বলবে কম্পাইলারের 6টা ফেজ সম্বন্ধে বর্ণনা করো। ভালো কথা। আর কি কোশ্চেন আসতে পারে ভাইয়া? আচ্ছা, আরেকটা কোশ্চেন এখান থেকে আসতে পারে, সেটা চলো একটু দেখে নিই। সো 2 ধরনের কোশ্চেন আসবে, এটা একটা ব্রড কোশ্চেন না, তোমাদের আইডিয়া দিলাম। আরেকটা হলো তোমাকে বলবে এই যে এই ফ্লোটা, যে 5 মার্কের একটা কোশ্চেন আছে না, যে একটা সোর্স কোড থেকে টার্গেট করে সম্পূর্ণ ফ্লোটা বর্ণনা করো। সো জাস্ট এই ফ্লোটা আসলেই হবে। তাহলে এই বড় একটা টপিক আমাদের, মোট কিন্তু যদি আমরা টপিক সম্বন্ধে জানতে চাই, মোট টপিক আছে 4টা। তো 4টা টপিকের মাঝে এই বড় একটা টপিকে পড়লে আমাদের 2টা সুন্দর ছোট ছোট অ্যান্সার করতে পারবো। সো ইজিয়েস্ট থিং। তো চলো এবার বেসিক থেকেই শুরু করা যাক, যে আসলে কি হচ্ছে। চলো এবার দেখি। মেইনলি আমাদের ফেসে যাওয়ার আগে আমাকে পড়ি যে আমাদের যে সোর্স কোডটা দেই, সেটা যে দিন শেষে এই আউটপুটে পরিণত হয়, সেটা কিভাবে হয়। সেখানে কিছু ধাপ আছে, সেই ধাপগুলোর নাম আমরা মুখস্থ রাখবো। প্রি প্রসেসর, প্রি প্রসেসর থেকে আমাদের মডিফাইড একটা সোর্স প্রোগ্রাম আসে। সো আমার সোর্স প্রোগ্রামটা প্রসেসিং হয়ে একটা মডিফাইড সোর্স প্রোগ্রামে আসলো। এবার এটাকে আমি দিয়ে দিই কম্পাইলারের মাঝে। আমরা কি জানি, কম্পাইলারে 6টা ফেস আছে। কয়টা? 6টা। সেই 6টা ফেসে একদম ছাটাই পাঠাই হয়ে দিন শেষে সে কি রূপান্তর করে, একটা অ্যাসেম্বলি কোড রূপান্তর করে। কি করে? অ্যাসেম্বলি কোড। দেখে আসি তো, কোথায় কোথায় আমাদের সেই অ্যাসেম্বলি কোডটা। কাহাবে তো, এই যে, মানে যখন কাহিনী দেখো কি হলো, সোর্স কোড আসলো, তার প্রি প্রসেসরে ঢুকলো, প্রি প্রসেসর সুন্দর করে ব্যাপারটাকে প্রসেস করে দিল। ভাইয়া কি প্রসেস করছে? একটু পরে আমরা আইডিয়া নিচ্ছি। আমরা আগে এটুকু বুঝি যে সোর্স কোড থেকে প্রি প্রসেসরে যায়, প্রি প্রসেস থেকে একটু কোডটা একটু ঝালাই মালাই প্রসেস করে দেয়, প্রসেস করে দেওয়ার পর সেটা চলে আসে কম্পাইলারের কাছে। কম্পাইলার কি করে, তার 6টা ফেজের মাধ্যমে ইন দি এন্ড তাকে এই ধরনের একটা মেশিনারি কোড দেয়, যেটা হলো আমাদের একটা অ্যাসেম্বলি কোড। সেই অ্যাসেম্বলি কোডটা তাকে জেনারেট করে দেয়। সো জেনারেট করে দিলে তার পরবর্তী ফেজে কি হয়, তার পরবর্তী ফেজে হয় আমাদের অ্যাসেম্বলার নামে একটা থিং আছে। যেমন প্রিপোজিশন একটা একটা জিনিস, অ্যাসেম্বলারও সেম। অ্যাসেম্বলার কি করে, এই যে আমার কম্পাইলার থেকে একটা অ্যাসেম্বলি কোড পাইলো না, এই অ্যাসেম্বলি কোডটাকে মেশিন কোডে রূপান্তর করে। তাহলে দেখো তো প্রসেসটা কি হলো, তুমি সোর্স কোড দিলা, সেটা প্রি প্রসেসরে গেল, প্রি প্রসেসর থেকে একটা ঝালাই পালাই একটা কোড আসলো, সেটাকে কম্পাইলারে পাঠাইলা, কম্পাইলার সেটাকে আরো 6টা ফেসে ঝালাই পালাই করে সে একটা অ্যাসেম্বলি কোড তোমাকে দিল। তুমি সেই অ্যাসেম্বলি কোডটাকে কোথায় পাঠাইলা? অ্যাসেম্বলারে। অ্যাসেম্বলারে পাঠানোর পরে তুমি তোমার মেশিন কোডটা পায়ে গেলা। তারপরে লিঙ্কার লোডারে কিছু কাজ হবে, সে লিঙ্ক করবে, লোড করবে, দেন তোমাকে মেশিন কোডটা একদম যে রিয়েল আউটপুটের আগের যে কোডটা অবজেক্ট ফাইল তোমাকে দিবে, পরে তোমার সেইটা রান করলে তুমি তোমার প্রোগ্রামটা পেয়ে গেছো। তাহলে পুরো প্রসেসটা সময় যদি আমরা আরেকটু জানতে চাই, এটা কেন ভাই বারবার বলতেছি, কষ্ট আমাদের 5 মিনিট কোশ্চেন তো প্রথমেই দেখে যাই। ইন ডিটেলস যখন আমরা আলোচনা করবো, ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে সব বুঝে যাবো। বাট ছোট্ট একটা থিওরি ফার্স্টেই বুঝে ফেলি, সহজ লাগবে। তো আমরা কি জানলাম, সোর্স প্রোগ্রাম আমরা দিই, এইটাকে আমরা পাঠাই প্রি প্রসেসরে। প্রি প্রসেসরে পাঠাইলে সে একটা সুন্দর একটা কোড দেয়, যে কোডটা একটু প্রসেসিং হচ্ছে, ঝালাই পালাই হয়েছে। দেন এই কোডটাকে আমরা পরে পাঠাই কম্পাইলারের মাঝে। কম্পাইলারের মাঝে পাঠাইলে সেখানে 6টা ফেজ থাকে। সেই 6টা ফেজে আবার কোডটাকে আরো ঘষা মাজা করে একটা অ্যাসেম্বলি কোড পাঠায়, যে নে মামা একটা অ্যাসেম্বলি কোড নে। এই অ্যাসেম্বলি কোডটাকে অ্যাসেম্বলার কি করে, মেশিন কোডে রূপান্তর করে। সে অ্যাসেম্বলার কি করলো,
মেশিন কোডে রূপান্তর করে দিল। এই মেশিন কোডটা নিয়ে আমরা পাঠিয়ে দিই লিঙ্কার লোডারের কাছে। লিঙ্কার লোডার লিঙ্কার লোডার কি করে, তোমার জিনিসপাতি গুছায় বা লোড করে বা কিছু কিছু কাজ করে। কি কাজ করে আমরা পরে অবশ্যই জেনে ফেলবো। আপাতত জানি যে সোর্স কোড থেকে প্রি প্রসেসরে যায়, প্রি প্রসেসরে এই কোডটা একটু ঝালাই পালাই হয়ে কম্পাইলারের কাছে পাঠায় দেয়। কম্পাইলার বস বলে যাও মেশিন কোড দিয়া দিল, অ্যাসেম্বলি কোড দিয়া দিলাম, তুমি অ্যাসেম্বলারের কাছে যাও। অ্যাসেম্বলার পুরো জিনিসটাকে মেশিন কোডে রূপান্তর করে দেয়, সেইটা যায় লিঙ্কের লোডারের কাছে। লিঙ্কের লোডার তার কিছু কাজ করে দিন শেষে আমাদের ফাইনাল আউটপুটে পাঠায় দেয়। সো এই তো পুরো একটা আমাদের বলতে পারো একটা কম্পাইলার পুরো ফ্লো। এইখান থেকে শুরু, আমার দিন শেষে এই আউটপুটটা দেখতে পারি। আর এই আমাদের কম্পিউটারের মাঝে এই প্রত্যেকটা ফেজের কাজ সম্পূর্ণ হয়। ওকে, সো এতটুকু যদি আমরা আইডিয়া পেয়ে থাকি, চলো এবার মেন কাজ শুরু করা যাক। সো এই যে এখানে তোমাদের বুঝাইছি যে ধরো তুমি একটা সি ল্যাঙ্গুয়েজ লিখছো, বুঝছো? এটা তো কম্পাইলার বুঝে না, কম্পাইলার তো এই ল্যাঙ্গুয়েজ বুঝবে না। সে বুঝবে কি? বাইনারি কোড গুলা। সো তাকে কি করতে হবে? সে কি করবে? এই যে আমাদের যে কম্পাইলারের মাধ্যমে মেশিন করে রূপান্তর করে দিবে। এই যে যেমন উদাহরণ সম্বন্ধে বললাম যে ট্রান্সলেটর মতো কাজ করবে, বাংলাকে সে ইংলিশ করতেছে ট্রান্সলেটর। সো আমরা বলতেই পারি এই ট্রান্সলেটরটার মতোই কাজ করতেছে আমাদের মিস্টার কম্পাইলার। মিস্টার কম্পাইলার। Sorry a sec, guys. ওকে, আচ্ছা, হ্যাঁ যেখানে ছিলাম। সো ট্রান্সলেটরটা আমাদের কম্পাইলারের মতো কাজ করতেছে। তো এই থিওরি গুলো হালকা পাতলা আমরা দেখবো। কোশ্চেন বললাম 5 মার্কের ছোটখাটো থিওরি দিয়ে দেয়, তাই যে তোমার এইরকম একটা কোশ্চেন দিয়ে দেয়, ফ্লোটা লিখতে হয়, দেন যদি বর্ণনা করতে বলে করলাম, না করলে নাই। সো জাস্ট জেনে রাখি যে কম্পাইলারও ঠিক একই কাজ করে, আমাদের হাই লেভেলের ল্যাঙ্গুয়েজটাকে মেশিন কোডে রূপান্তর করে দেয়। কম্পাইলার কেন প্রয়োজন? যে বললাম কম্পিউটার তো আমাদের ভাষা বোঝে না, তো কম্পিউটারকে আমাদের ভাষা বোঝানোর জন্য একটা ট্রান্সলেটর প্রয়োজন। সেই ট্রান্সলেটরের কাজই করে আমাদের মিস্টার কম্পাইলার। এখন দেখো ল্যাঙ্গুয়েজ প্রসেসর কয় ধরনের আছে, কি আছে? এই যে মোট 4 ধরনের আছে। এই ছোটখাটো কোশ্চেন একটু হালকা পড়ে নিবা। দিদি মানে এক্সামে আসতেই পারে যে ল্যাঙ্গুয়েজ প্রসেসর কয় ধরনের, বলতে পারো 4 ধরনের: কম্পাইলার, ইন্টারপ্রেটার, প্রসেসর, অ্যাসেম্বলার। চলো আমি তোমাকে একটা স্যাম্পল কোড করে আগে দেখাই সম্পূর্ণটা। ওকে, দেখো আমরা একটা নর্মাল কোড লিখছি, বুঝছো? কোডটা কি? আমরা একটা হেডার ফাইল অ্যাড করছি, সেখানে আমরা আগে থেকে পায়ের মানটা ডিফাইন করে দিছি। কজ আমাদের এই পায়ের মান তো চেঞ্জ হয় না, আগে থেকে ডিফাইন করে দিলাম। পরে আমাদের ইন্ট মেন নর্মাল একটা কোড। এখন যদি তোমাদের এই কোডটা থেকে আমি তোমাদের এই 6টা ফেজ একটু বিশ্লেষণ করতে চাই, চলো একটু আইডিয়া দিই তোমাদের। সো তুমি তোমার সোর্স প্রোগ্রামটা লিখছো না, তুমি তোমার সোর্স প্রোগ্রাম লিখে ফেলছো। এখন এখানে কাজ কি হবে? সোর্স প্রোগ্রামটা থেকে প্রসেসর কি করবে? ব্যাপারটাকে প্রসেস করে সুন্দর করে দিবে। কিভাবে প্রসেস করবে চলো দেখি। এই যে প্রসেসরের কাজ হলো, যদি কোনো প্রিডিফাইন্ড মান থাকে, এই যে পায়ের মানটা আছে না, সো কোডটাতে এখন এমন লেখা আছে না, সো প্রি প্রসেসর করে কি, এই যেখানে যেখানে তোমার পাই লেখা আছে না, সেখানে সেখানে ওই পায়ের মানটা জাস্ট বসায় দেয়। মানে কি করে? তোমার কোডটাকে এক্সিকিউট করার জন্য সহজভাবে রূপান্তর করে দেয়। এই দেখো রেডিয়াস ইকুয়াল টু কি লেখা আছে, 5 ডিক্লেয়ার করা আছে না, তো এখানে ডিরেক্ট রেডিয়াসটা বদলে তোমার এভাবে 5 অ্যাড করে দিল। মানে এই কাজগুলো কেন করতেছে? তুমি তো কম্পাইলার কাছে প্রসেসে পাঠাবা। সো প্রি প্রসেসরের কাজ থাকবে হলো কোডটা যে অবস্থায় আছে তাকে আরো রিফাইন করে দেওয়া। এই যে এইসব মানগুলা যেগুলো ডিফাইন করা মান, সেগুলা করে করে বসিয়ে দেওয়া। জানো আমার কম্পাইলার যখন কোডটা পড়া শুরু করবে, সে এরকম রেডিয়াস র্যান্ডম মান দেখবে না, সে দেখবে এরকম ক্যালকুলেশন। সে দেখবে যে এরকম 0. সরি, এরকম 5.0 দেওয়া আছে, এরকম মান টান দেওয়া আছে। আমার কাজ হলো জাস্ট হিসাব করে ক্যালকুলেশন করা। বলে ভাইয়া দেখো তো প্রি প্রসেসরের কাজ কি হচ্ছে, সে আমার কোডটা কি একটু প্রসেস করে দিল না? আবার এই দেখো সি আউটটা কেন কাজ করে বলো তো? সি আউটটা কেন কাজ করে? আমি একটা হেডার ফাইল অ্যাড করছি বলে, তাই না? এই যে আমি আবার লিখি না যে ইউজিং নেম স্পেস এসটিডি, এই যেগুলো অ্যাড করি না, এগুলো তো আমার একটা লাইব্রেরি ফাংশন। সো লাইব্রেরি ফাংশন গুলা ইউজ করার কারণে যে আমি সি আউটটাও ঠিক দেখাতে পারতেছি, এগুলো আমার কোড বুঝে কি হবে? প্রি প্রসেসর করে কি, এই যে যেগুলা আমাদের লিখে দিছি ডিফাইন করা আছে, সেই জিনিসগুলা সে কোডে এখানে দিয়া দেয়। সো প্রি প্রসেসরের কাজ কি হলো? আমাদের কোডটাকে এক্সিকিউটেবল অবস্থায় প্রসেস করে নিয়ে আসা। বুঝতে পারছো আশা করি?
সো প্রিপ্রসেসরের পরে বলতো কি হয়, প্রিপ্রসেসরের পরে আমাদের কম্পাইলার তার আসল কাজ শুরু করে। তো আশা করি অন্তত এই যে আমরা কিন্তু এই পুরো লেকচার জুড়ে এই ফ্লোটা একটু 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 করে জানবো। আপাতত অবশ্যই বুঝে গেছি প্রিপ্রসেসরের কাজ কি। চলো এবার আমরা আর থিওরি খেলবো না, এবার আমরা একটু পড়াশোনা করে আসবো, যেটা আমাদের এক্সামে আসবে। বুঝছে, প্রথমে একটা ম্যাথ দেখছি না, আমরা এই ম্যাথটা শিখবো যে আসলে কম্পাইলার কিভাবে এই ম্যাথের ফেজ গুলো নিয়ে কাজ করে। দেন কাজগুলো শেখার পরে দেন আবার একটু পিছনে থিওরিটা জেনে আসবো। চলো আমরা এই পার্টটাকে আমাদের একটু স্লাইডে শিখে আসি, সরি একটু বোর্ডে শিখে আসি। তো আগে কম্পাইলারে ফেজ গুলো লেখার আগে তোমাকে জানতে হবে কম্পাইলারে মোট কয়টা ফেজ আছে এবং সেগুলা কি কি। যদি আমরা জানি 1 নম্বর ফেজের নাম হলো লেক্সিক্যাল অ্যানালাইজার, এই 6টা ফেজের নাম সুন্দর করে মুখস্থ রাখবা। দ্বিতীয়টা কি, সিনট্যাক্স অ্যানালাইজার। তারপরে হলো সিস্টেমিক সিস্টেমিক অ্যানালাইজার। তারপর হলো ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট কোড জেনারেটর, ইন দি এন্ড আর দুইটা বাকি, কোড অপটিমাইজার, আর লাস্ট ফেজ হলো কোড জেনারেটর। এখন আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হলো আমাদের এক্সামে ধরো এরকম একটা ইকুয়েশন দেওয়া দিছে, এ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু সি ইন্টু 2। এখন আমাদের কি করতে হবে, এই ইকুয়েশনটাকে নিয়ে এই যে তোমার 6টা ধাপ দিয়ে দিছে না, এই 6টা ফেজ আমাকে ধীরে ধীরে খাতায় লিখে দেখাতে হবে। জাস্ট এতটুকুই কাজ, এতটুকু করলে আমাদের হাতে 20টা মার্ক চলে আসবে। তো এখানে কি কাজ হয় একদম শর্টে আমরা মাথায় রাখবো। প্রথমে লেক্সিক্যাল অ্যানালাইসিসের কাজ হলো টোকেন জেনারেট করা, টোকেন দেওয়া। টোকেন দেওয়া মানে কি, ধরো ও তো তোমার এখানে একটা কাজ করতে আসছে, এই প্রত্যেকটা তোমার যে জিনিসপাতি আছে না, সবাইকে এক একটা টোকেন নাম দিয়ে দিবে। মানে ধরো ওরা দাওয়াত খাইতে গেছে, তো দাওয়াত খাইতে গেছে, তো সবাইকে এক একটা লাইনে আমাদের ট্যাগ ধরে দেওয়া না, এই তুই 1 নাম্বার, সে 2 নাম্বার, তো 3 নাম্বার। তো লেক্সিক্যাল অ্যানালাইজার আমাদের গার্ডের মধ্যে কি করবে, এই প্রত্যেকটা জিনিসকে টোকেনাইজ করবে, টোকেন দিবে। ভালো কথা। আপাতত জেনে নেই যে কি কি করবে 6টা ফেজ। সো ও প্রথমে কি করবে, লেক্সিক্যাল অ্যানালাইজার ওদের টোকেনাইজ করবে। সিনট্যাক্স অ্যানালাইজার দেখবে সিনট্যাক্সটা ঠিক লেখছো কিনা, এই যে কোডটা লেখছো এগুলো সিনট্যাক্স কি ঠিক আছে কিনা। এখন ধরো তুমি এমন লেখছো এ প্লাস বি, এরকম একটা পাঠাইছো, দিন শেষে কোডে লাস্টে একটা এরকম সেমিকোলন থাকা উচিত না। তো এই যে এই সকল গ্রামাটিক্যাল চেক কে দিবে আমাদের সিনট্যাক্স অ্যানালাইজার। তারপর সিস্টেমিকের কাজ কি থাকবে, আমাদের চেক করা যে আমাদের যে ফ্লোট মানে কনভার্সন গুলো ঠিক আছে কিনা। যদি আমরা আমাদের যে লেখার ভাষায় বলতে চাই, লেক্সিক্যাল অ্যানালাইজার টোকেন দিবে, সিনট্যাক্স অ্যানালাইজার একটা পার্সটি বানাবে, একটা পার্সটি বানাবে, সিমেন্টিক অ্যানালাইজার এই পার্সটিকে মডিফাই করবে। কিভাবে মডিফাই করবে, যদি কোনো ভ্যালু থাকে, যেরকম ভ্যালু থাকে এটা ইন্টিজার আছে না, আমরা ফ্লোটে নিয়ে যাব। কিসে নিয়ে যাব, এরকম ভ্যালু গুলাকে ফ্লোটে নিয়ে যাব। তাহলে কি হলো, লেক্সিক্যাল অ্যানালাইজারের টোকেন দেওয়া হলো, সিনট্যাক্স অ্যানালাইজারে পার্সটি ক্রিয়েট করা হলো, সিমেন্টিক অ্যানালাইজারে এই পার্সটিকে মডিফাই করা হলো, ইন্টারমিডিয়েট কোড জেনারেটরে আমরা কিছু লাইন অফ কোড লিখবো। কিভাবে লিখবো, এই পার্ট গুলাকে একটু কোড ওয়াইজ লিখবো। কোড অপটিমাইজারে ধরো এখানে 6 লাইনে কোড লিখছি, বুঝো এটাকে ভেঙে ভেঙে 6 লাইনে কোড লিখছি। এখন 6 লাইনের কোডটাকে আরো শর্টকাটে 2 লাইনে কোড লেখা যায়। কোড অপটিমাইজারের কাজ হলো সে শর্ট করে 2 লাইনে করে নিয়ে আসা, মানে কথা কথা কিন্তু বললাম 2 লাইন মানে যত শর্ট করা যায় শর্ট করবে, আর কোড অপটিমাইজার লাস্টে এটাকে অ্যাসেম্বলি কোডটা লিখে দিবে। প্রসেসটা আবারও বলতেছি, টোকেন দিবে, পার্সটি জেনারেট করবে, পার্সটি মডিফাই করবে, একটা কোড লিখে দিবে, সেই কোডটাকে ছোট করবে, সেই ছোট কোডের উপর ডিপেন্ড করে অ্যাসেম্বলি কোড লিখবে। তো 6টা ধাপ যদি
আমরা একটু বুঝে থাকি, চলো বা প্র্যাকটিসে নেমে পড়ি যে আসলে কি হচ্ছে, কিভাবে কি লিখবো আমরা। সো চিত্রের পার্টটাতে এই পার্টটাকেও খেয়াল রাখো, প্রত্যেকটা পার্টে একটা সিম্বলিক টেবিল ম্যানেজার থাকে, একটা ইরোর হ্যান্ডেলার থাকে। জাস্ট ফর যদি আমাদের কখনো 5 মার্কের কোশ্চেনে বলে যে ফেজ গুলো জাস্ট লিখে দাও, বর্ণনা করো বা চিত্রটা ড্র করে দাও, এই সুন্দর করে চিত্র ড্র করে দিলেই 5 মার্ক পেয়ে যাচ্ছ। ওকে, সাইড কোর্স থেকে আসি, আমরা মেন কোর্সে জয়েন করি। তো আমাদের কোশ্চেনে এমন একটা দেওয়া আছে। সো আমাদের এখানে কাজ কি থাকবে, টোকেনাইজ করা, মানে কি আমাদের টোকেন বানানো। এখানে যে আমরা কাজ করতে যাচ্ছি, আমাদের কাজ হলো কি টোকেন জেনারেট করা। তো চলো টোকেনটা দেখি। মূলত কি করবে, এই দেখো এই যে তারপর ইকুয়াল, তারপর প্লাস, এই প্রত্যেকটা এক একটা তোমার আমার ধরলাম, এরা এক একটা লেটার না, এই প্রত্যেকটা লেটারের জন্য ওদেরকে আলাদা নাম দিবে। তো নামগুলাকে কি বলে, এই পুরা হোল থিংটা লেক্সিক্যাল অ্যানালাইজারে, এই যে এই যে ইকুয়াল, এই যে বি, গুণ, এই যে এগুলাকে এক একটা কি বলা জানো, লেক্সিম। জাস্ট এই জিনিসটা মাথায় রাখো যে এগুলাকে বলা হয়, এক একটাকে লেক্সিম বলা হয়। তো তুমি টেবিলটা প্রথমে কি করবা, আমার কাজ হলো টোকেন বানানো। টোকেনের প্রথম ধাপ হলো একটা টেবিল ক্রিয়েট করা। টেবিলে একটা থাকবে লেক্সিম, মানে এই যে পার্ট গুলো আমরা কলম ওয়াইজ লিখবো, পরে একটা কলমে লাগবে টোকেন। টোকেন মানে কি, এই যে এগুলোর নাম দেবো, একটা নতুন নাম দেবো, যেমন এ কে দিলাম ID1, বি কে দিলাম ID2, সি কে দিলাম ID3। পরে এগুলাকে দেখো কি করছে, একটা কার্লি বেসের মধ্যে অ্যাড করছে। টোকেনাইজ করার নিয়ম হলো, যদি আমরা যেগুলো ভেরিয়েবল টাইপ থাকে, এ বি সি, যেগুলো ভেরিয়েবল সেগুলো কিভাবে লিখি, একটা নাম দেই আইডি, পরে একটা নাম্বার দিই 1 2 3 4। আর যেগুলো আমার প্লাস গুণ ভাগ মানে অপারেটর, যেগুলো অপারেটর আছে না, সেগুলোকে জাস্ট আইডি নাম দেই না, জাস্ট ওগুলা পাশে এরকম একটা কার্লি বেস দিয়ে দিই। তো তোমার যে কোশ্চেনে থাকুক না কেন, সেগুলাকে এরকম কার্লি বেসের মধ্যে আমরা নিয়ে আসবো। গুণ থাকুক, ভাগ থাকুক, মডুলাস থাকুক, টু দি পাওয়ার থাকুক, দুনিয়ার যাহাই থাকুক না কেন, তাদের আমার কাজ কি থাকবে, এরকম করে টোকেনাইজ করা। ঠিক আছে, যদি এতটুকু বুঝে থাকি, আমাদের কিন্তু দেখো টেবিল ক্রিয়েট করা শেষ, টোকেন বানানো শেষ। এখন তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া টোকেন টোকেন তো সবকিছু বানাইছেন, হ্যাঁ, এই যে আমার একটা 2 ছিল, ওকে কোনো টোকেনাইজ দিলেন না কেন? মাথায় প্রশ্ন আসতেই পারে না যে দুইটাকে আমার টোকেনাইজ দিলাম না কেন? নর্মালি আমরা চাইলে এখানে হবে 2 অ্যাডও করতে পারি, কিংবা যখন দেখো ফাইনাল অ্যান্সার লিখবো, ওকে আমি এখানে লিখাও দিছি। সো এর চয়েস, দিলে বেটার। ওকে ওকে, নাও কি, তো এখানে 3টা কলাম ছিল, একটা লেক্সিম। লেক্সিম মানে কি বললাম, যা লেখা থাকবে সেগুলোকে এক একটা ভেঙে ভেঙে লেক্সিম পরিণত হয়। তারপর সেগুলোকে নাম দিব, পাশে 2টা টাইপটা লিখে রাখবো যে ফ্লোট 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 ফ্লোট। কোশ্চেনে বলে দেয়, না বলে দিলে ফ্লোট ধরে নি, আর না হলে বলেই দেয়। এরপর এগুলো কি টোকেনাইজ কিভাবে লিখবো, এইখানে যেমনে লেখা আছে দেখো, আমি সেমনেই লিখছি। এর এর বদলে এর নেমটা লিখছি, দেখছো? ইকুয়ালের বদলে ইকুয়ালের টোকেনটা দিছি। মানে ঠিক এখানে যে সিকোয়াল লেখা আছে, আমরা সেই সিকোয়ালটাই লিখছি, বাট এটা কি করছে, লেক্সিক্যাল অ্যানালাইজার টোকেনাইজ করে দিছে। এখন আমার নেক্সট যে ধাপে সিনট্যাক্স অ্যানালাইজার বসে আছে না, সে কি করবে জানো, এই জিনিসটাকে দেখে সে কাজ করা শুরু করবে। তো আশা করি তোমরা প্রথমে এই টোকেনাইজ পার্টটা বুঝে গেছো, যে টোকেনাইজ কি করলো, এই পুরাটাকে কয়টা একটা কলামে নিয়ে কিছু টোকেনে ভাগ করে দিল। এবার চলো আমাদের দ্বিতীয় ফেজটা বুঝি, যার নাম হলো সিনট্যাক্স অ্যানালাইজার, যেখানে কি তৈরি হবে, পার্স ট্রি। ভাইয়া পার্স ট্রি তো বুঝি না, কেমনে কি করব? চলো, নো চিন্তা ডু ফুর্তি, চলো আমরা পার্স ট্রি বুঝে আসি। ওকে, চলো এবার আমরা একটু পার্স ট্রি বুঝি। তো পার্স ট্রিটা কি আসলে, পার্স ট্রি ভাইয়া জিনিসটা কি বুঝতেছি না তো। চলো আগে আমরা লিখি এ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু সি ইন্টু। পার্সিটা যাওয়ার আগে আমরা কিছু জিনিস শিখে আসি, সেগুলো হলো প্রেসিডেন্স নামে একটা জিনিস আসে। সেটা কি, আমরা জানি যখন আমরা গুণের মানে কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন করি, সবার আগে প্রাধান্য প্রাধান্য দিই ব্র্যাকেটকে, তারপরে আসে এই মহাশয় টু দি পাওয়ার, তারপরে আসে গুণ ভাগ, তারপরের লেভেলে আসে প্লাস মাইনাস। প্রেসিডেন্স অনুযায়ী সবচেয়ে বেশি ওর,
তারপর ওর, ও এখানে আরেকজন মহাশয় আছে, মরুলাস, তারপর এই তিনজনে, তারপর এই তিনজনে। মানে যখন আমাদের ইকুয়েশনে থাকে সবচেয়ে পাওয়ারফুল যে যদি ওর মধ্যে কেউ থাকে সবার আগে ওর অপারেশন করি, তারপর ওর অপারেশন, তারপর ওর অপারেশন, তারপর অপারেশন। প্রেসিডেন্স, এটা আমাদের মাথায় রাখো। কিভাবে করব আমরা যখন অপারেশনে যাব ঠিক বুঝে যাব, অন্তত এই সিকলটা মনে রাখি, ঠিক আছে? এরপর একটা কথা বলি ভাইয়া, এইখানে তো বুঝলাম এই লেভেলে ও একা আছে, ও বস, কিন্তু এই লেভেলে তো তিনজন আছে, এর মধ্যে বসকে মনে রাখবা। যখন আমরা এইটা এইটা পড়বো, শর্টকাটে একটা জিনিস মনে রাখবা জাস্ট, যখন ইকুয়েশনে এরকম সেম লেভেলের প্রেসিডেন্স ওয়ালা জিনিস থাকবে, আমরা প্রাধান্য দিব লেফট টু রাইট। একটু আগে ফিল করলাম, হ্যাঁ, লেফট টু রাইট। কি করব? লেফট টু রাইট। সবচেয়ে বেশি প্রাধান্য হবে গুণ, তারপর ভাগ, তারপর মডুলাস। মানে কি ভাইয়া, ধরো তোমার ইকুয়েশন এমনি দেওয়া আছে এ ভাগ বি ইন্টু 2/c মাইনাস ডি, এমন ইকুয়েশন দেওয়া আছে না? এখন দেখো এইটা আর এইটা সেম প্রেসিডেন্সে না? আমরা দেখতেছি এখানে এই দুই লেভেল নিয়ে কাজ করতেছি। এখন তোমার বলো যে ভাগের কাজ আগে করবো না গুণের কাজ আগে করবো নাকি মাইনাসের কাজ আগে করবো? এখন মাইনাস তো প্রথমেই বাদ, কস ও আমাদের লেভেলের নিচে, ওর কাজ পরেই করবো। এখন কনফিউশন, এই গুণ আর ভাগ তো ভাই সেম লেভেলে, তো কার কাজ আগে করবো? এই যে আমাদের গিভেন সিনারিও দেওয়া থাকবে, গিভেন সিনারিও লেফট থেকে দেখবো, লেফটে যে আগে পাবো তা আগে করবো। আগে ভাগ আছে না, তো আগে ভাগের অপারেশন করব। তাহলে দিন শেষে এটা আসলে এর না রিপ্রেজেন্ট হচ্ছে যে আগে আমরা এই ভাগের কাজ করব, পরে এই পোষণের সাথে এইটাকে গুণ করব, তারপর আবার এই পোষণের থেকে সিটা ভাগ করব, দিন শেষে এই ডিটা বিয়োগ হলো। দেখছো কিভাবে প্রেসিডেন্স ইউজ হইলো? প্রেসিডেন্সটা এমনই হয় যে প্রথমত লেভেল খেয়াল করব, যারা আগে তাদের অপারেশন আগে করব। এখন সেম লেভেলেও তো অনেকগুলো অপারেশন একসাথে থাকতে পারে, যেমন এখানে দেখলাম যে একসাথে তিনটা ছিল, কোনটা আগে করবো? আগে গুণের কাজ করব নাকি এটা কাজ করব নাকি এটা কাজ করব? লেফট থেকে দেখবো, লেফটে যে আগে থাকবে তাকে তাকে আগে করব। সো আগে আমরা ভাগে অপারেশন করলাম, পরে এই পোষণের সাথে ওকে গুণ করলাম, পরে এই পোষণের সাথে সিকে ভাগ করে দিলাম। তো আশা করি প্রেসিডেন্সের পার্টটা আপাতত একটু বুঝছো। এই প্রেসিডেন্স নিয়ে আমরা ডিটেলসে বলা বলা মানে পরে বলবো, জাস্ট এতটুকু মাথায় রাখো যে এই দুই লাইনের জন্য, একটু আগে ফেল করছে, এই দুই লাইনের জন্য আমরা কি করব? লেফট টু রাইট ফলো করব, লেফট টু রাইট ফলো করব। আর এই যে এই মহাশয় আছে না, এখন একটু মাথায় রাখো জাস্ট, ওর জন্য রাইট টু লেফটে যাব। রাইট টু লেফট মানে কি? ধরো এমন আছে 5, সরি ফর দ্য মার্কেট গাইস, আই থিংক মার্কেট চেঞ্জ করতে হবে, কালি ভরেও হচ্ছে না। ধরো এমন একটা অপারেশন, হ্যাঁ, 2 to the power 5 to the power 3। বুঝছো, এগুলো আগে থেকে বুঝাই নিচ্ছে যেন ম্যাথমেটিক্যাল কোনো সমস্যা না হয়। প্রথমত তোমরা প্রেসিডেন্ট বুঝছো যে যেটা ভাইয়া উপরে থাকবে তার অপারেশন আগে করবো, এবং একই লেভেলে যদি 2 থেকে 3 জনে বেশি থাকে লেফট টু রাইট যাবো। লেফট টু রাইট কার জন্য যাব? এই গুণ ভাগ মডুলাস আর প্লাস মাইনাস এর জন্য। তাহলে ভাই উপরে দুইটা কি করবেন? জাস্ট খেয়াল রাখো, যখন এই যে এই মহাশয়গুলো থাকে না, এগুলাকে রাইট থেকে আগে কাজ হয়। ওগুলা কি বলছিলাম? আগে লেফটে কাজ হবে, আর এখানে আগে রাইট আগে কাজ হবে। আগে এই অপারেশনটা হবে, পরে এই অপারেশনটা হবে। মানে বুঝি নাই আমরা? বুঝো, আগে হবে এই অপারেশন মানে 5 to the power 3 হবে, ঠিক আছে? তারপরে এইটা হবে, মানে জাস্ট এটা মনে রাখবা, টু দি পাওয়ারের ক্ষেত্রে রাইটের আগে কাজ হয়, আর প্লাস মাইনাস গুণ ভাগের সময় লেফটের আগে কাজ হয়। শর্টকাট, টু দি পাওয়ারের সময় রাইটের আগে কাজ হবে, রাইটের আগে কাজ হবে, একসাথে অনেকটা টু দি পাওয়ার থাকলে। আর যদি প্লাস মাইনাস গুণ ভাগ থাকে তাহলে লেফটের আগে কাজ হবে। এতটুকু বুঝলেই আই থিঙ্ক এনাফ। তো চলো আমরা এবার পাঁচটিটা শিখে আসি, তার আগে একটু ওয়েট। ওকে, যদি এখন আমরা প্রেসিডেন্ট সম্বন্ধে আইডিয়া পেয়ে গেছি, চলো আমাদের এবার আবারও কন্টিনিউ করা যাক আমাদের সেই সেকেন্ড ফেজ, যার নাম কি ছিল? সিস্টেম, যার নাম ছিল সিনটেক্স অ্যানালাইজার। যার নাম কি ছিল? সিনটেক্স অ্যানালাইজার। যার নাম ছিল সিনটেক্স অ্যানালাইজার।
আমরা কি বলেছিলাম, এই ফেজে কি হয়, পার্সটি জেনারেট হয়, এই ফেজে আমাদের পার্সটি জেনারেট হয়। তো ভাইয়া পার্সটিটা আমরা কিভাবে ড্র করব, পার্সটিটা চলো এবার ড্র করি। সো প্রেসিডেন্স আমরা ফলো করে কাজ করি। এখানে তোমরা প্রথমে একটা সিরিয়াল বানাও যে কোন অপারেশনটা আগে হবে, প্লাস গুণ গুণ। তাহলে বলতো কোন অপারেশন আগে হবে, অবভিয়াসলি আগে গুণের অপারেশন হবে না, অবভিয়াসলি আগে গুণের অপারেশন হবে। এখন ভাইয়া একসাথে তো দুই তিনটে গুণ আছে, কোন গুণটা আগে করব, যদি একসাথে সেম লেভেলের অনেকগুলো অপারেশন থাকে তবে কি করব, এই দুই লেভেলের জন্য লেফট থেকে যাব। সো আগে কাকে করব, বি ইন্টু সি। সো লেখো অপারেশনটা বি ইন্টু সি, এবার লেখা নিবা তাহলে সহজ হয়। এরপরে কাকে করব, এই পার্টের সাথে টু গুণ করব, লেখা দাও যে এই 1 নাম্বার সমীকরণের সাথে আমরা একে গুণ করব। সো এতটুকু অপারেশন ডান। তাহলে এরপর বেঁচে হলো কি, এ না, 3 নাম্বার অপারেশনে কি হবে, এ প্লাস এই পার্টটা করে দেব। কারণ দেখো কি হইলো, প্রথম পার্টে ওর গুণ হলো, পরে এই ওর সাথে এই 2 কে গুণ করলাম, পরে এই ফুল পার্টের সাথে একে যোগ করে দিলাম। আমি জাস্ট কি করলাম, অপারেশনটাকে তার প্রেসিডেন্স অনুযায়ী আমরা কি করলাম, সাজালাম। ও সবচেয়ে আগে অপারেশন হবে, তারপরে ও হবে, তারপরে ও হবে। এখন চলো এই যে এইটা করে ফেললো না, তোমরা যদি একটা ইকুয়েশনকে খুব সহজে এটা ভেঙে ফেলতে পারো না, তারপরে পার্ট সি বলো বা আমাদের পুরো কম্পাইলার সিলেবাস বলো, একদম ইজি ভাবে আগাবে। তো প্রথম তোমাদের কাজ থাকবে কি, রাফলি আগে ও কাজটা করে নাও। এবার দেখো তো এইখানে যখন আমরা, মনে রাখবা, যখন আমরা এই লেক্সিক্যাল অ্যানালাইজারের জন্য এই যে এখন আমরা যে পার্ট ড্র করব, সবার আগে যে অপারেশনটা হবে না সেইটাই আমরা দিয়ে স্টার্ট করব। সো কিভাবে লিখবো পার্টসিটা, এভাবে দেখো বি, তারপর এখানে দিলাম কি দেখো, এই দেখো বি লিখলাম, তারপর দিলাম সি, হ্যাঁ, তারপর দেখো দুইটাতে মাথা উপরে দিলাম, এদের মধ্যে কি হয়েছে, গুণ অপারেশন। এভাবে লিখতে হয় আর কি। খেয়াল রাখবা, যে লেফটে থাকবে তাকে লেফটে লিখবো, যে রাইটে থাকবে তাকে রাইটে লিখবো। বি আর সির মধ্যে কি হয়, গুণ হয়, এই জন্য বি আর সির উপরে টান দিয়া দিয়ে দেবে গুণ। তোমার প্রথম অপারেশন টন করা শেষ। এবার পালা আসবে আমাদের দ্বিতীয় অপারেশনটা। সো দ্বিতীয় অপারেশনটা কি, এই পোষণের সাথে টু গুণ হবে, তার মানে কি এই পোষণটার সাথে কে গুণ হবে, টু। তুমি কিভাবে নিবা, এই পোষণটা থেকে একটা দাগ টানবা, দেখো এই পোষণটা থেকে একটা দাগ টানবা, টু থেকে একটা দাগ টানবা, গুণ দিয়া দিবা। তাহলে দেখো তো জিনিসটা কি এমন হচ্ছে না, যে প্রথমে বি আর সির মধ্যে গুণ হলো, পরে এই ফুল পোষণটার সাথে এই ফুল পোষণটার সাথে দুই গুণ হলো, দুই গুণ হলো। এন্ড দেখো তো লেফট রাইটটা ঠিকই আছে না, এই দুই মহাশয় লেফটেই আছে, এই মহাশয় রাইটেই আছে। তো যখন বসাবা এমনি লেফট রাইট যেন ঠিকঠাক থাকে। যদি টু কে এই পাশে দিলাম, এটাকে এই পাশে দিলাম, এমনি করা যাবে না। মানে পাঁচটিটা সেম টু সেমই হবে, যে লেফটে থাকা সে লেফটে থাকবে, যে রাইটে থাকা সে রাইটে থাকবে। এবার দেখো তো কি হইতাছে, এবার এই হোল অপারেশনের সাথে এ কি হচ্ছে, যোগ হচ্ছে না, এই হোল অপারেশনের সাথে এ যোগ হচ্ছে না। তো চলো যোগের কাজটা করি, যোগের কাজটা যদি করি তাহলে কি হবে, এই হোল অপারেশনের সাথে, হোল অপারেশনের সাথে যোগ হবে, কে যোগ হবে, দেখো এ যোগ হলো। এবার বুঝো, দেখো তো এখন তোমাদের মাথায় প্রশ্ন আছে, ভাইয়া ভাই আপনি তো এমনিও লিখতে পারতেন, যে এখানে দিতে পারতাম, পারতাম না, কিন্তু এইটা না দিয়ে আপনি এমনি দিলেন কেন, আমি যে লেফট রাইটটা ফলো করতেছি, কি দেখতেছি এই পোর্শনটা রাইটে, এইটা লেফটে, এই জন্য এই পোর্শনটাকে রাইটে রাখলাম আর এটাকে লেফটে রাখলাম। মানে আঁকার সময় লেফট রাইটটা ফলো করবা। তো এমনি যদি এমনি দিতাম তাহলে দেখো তো কি হইতো, এই পোর্শনটা লেফটে চলে আসতো, এইটা রাইটে চলে আসতো না প্লাসে, বাট লজিক্যালি কেমন দেখো তো, প্লাসের বাম পাশে এ না, তো প্লাসের বাম পাশে একে রাখতে হবে না, এই জন্য ডিজাইনটা এমন হয়। বুঝে ফেললা, তাই দেখো তো এই ফুল অপারেশন করা শেষ না, ডান না, এখন একদম শেষ কাজ, লাস্ট এই পাঁচটাকে লিখতে হবে। তাহলে কিভাবে লিখবা, এই ফুল পোর্শন থেকে একটা টান দিবা, যা যাবে ইকুয়ালের সাথে, যা যাবে এর সাথে। তো
বলতে পারি এ ইকুয়াল হোল অপারেশন। আর এই যে যেটা জেনারেট করলাম এইটার নাম হলো পার্স ট্রি। দেখছো ইজি না? এখন বলবো ভাই আপনি তো ছোট্ট একটা ইকুয়েশন দেখে বুঝাইছেন, বড় ইকুয়েশন দিয়ে বুঝান নেই। প্যারা নাই, আমরা বড় ইকুয়েশন দিয়ে বুঝবো, আগে পার্স ট্রি এতটুকু বুঝছি। তো বুঝে থাকলে চলো আমি একটু আরেকবার এক্সপ্লেন করি যেখানে আসলে কি হইল। কাহা হেবে তু পার্স ট্রিটা হলো কি, আমি কিন্তু এখানে যখন নোটটা করছিলাম তখন এই ট্রিক্সটা ফাইন্ড আউট করতে পারছিলাম না যে আগে যদি অপারেশন গুলো লিখে নেই তাহলে সুবিধা হয়। But এখন এটা পারছি, তো আগে অপারেশন গুলো লিখে নিব। সো আমরা কি দেখতেছি এখান থেকে, কি দেখলাম আগে কি হবে, বি ইন্টু সি হবে, পরে এই পোর্শনের সাথে 2 গুণ হবে, পরে এই হোল পোর্শনের সাথে এ যোগ হবে। সো দেখো তো প্রথমে কি করছে। ও একটা কথা ভাইয়া, আপনি তো এখানে BC2 দিয়ে বুঝাইলেন, আপনি এখানে আইটিটা দিয়ে লিখছেন কেন? এখানেই কথা, আমি তো ওখানে বুঝানোর জন্য শর্টকাট এটা বুঝাইছি। বাট তোমরা যখন এটা দেখো ভাইয়া, তোমরা এই পোর্শনটাকে টোকেনাইজ করছো না, তার মানে কি ওদের নেম চেঞ্জ করে ফেলছো না। সো এখন কি ওরা আর এবিনিয়া পরিচিত, ওদের নতুন নাম হয়েছে না, ঝন্টু মন্টু নাম হয়ে গেছে না। সো ওই নামগুলা ইউজ করবা। এই জন্য এইটা দেখে দেখে আমরা অপারেশনটা করব। মানে সেম জিনিসই দেখো, খালি যার যার যা নাম সে নামটা লিখে দিছে। সো এটা নিয়ে কোনো কনফিউজ করো না। তো দেখো তো প্রথমত কি হবে, এই দুইটার গুণ হবে, এই দেখো ID2 ID3 গুণ হইলো, পরে এই প্রচন্ডের সাথে 2 গুণ হবে, দেখো এই প্রচন্ডের সাথে 2 গুণ হলো, পরে এই ভুল প্রচন্ডের সাথে ID1 যোগ হবে। ID1 মানে কি, ID1 মানে এ, দেখো তো এ যোগ, এই যে। সো পার্স ট্রিটা আমরা সুন্দর করে ড্র করে ফেলবা, এবং ID2 ID3 দিয়েই করতে হবে, এবিসি তে করা যাবে না, বিকজ আমরা নেম কিন্তু চেঞ্জ করে ফেলছি। সো সেকেন্ড ফেজে আমাদের কি হইলো, সেকেন্ড ফেজে আমাদের সিনট্যাক্স অ্যানালাইজার শেষ হয়ে গেল। বুঝলি না, সুপার ইজি। এখন এই যে এখানে বলে দিছি লেফট রাইটটা মেনটেন করবো অবশ্যই। আচ্ছা, এবার আমাদের কাজ কি হবে, এবার আমাদের লাস্ট কাজ হলো 3 নাম্বার ফেজ সিমেন্টিক অ্যানালাইজার। আমি কি বলেছিলাম, এই মহাশয় টোকেন জেনারেট করে, সিনট্যাক্স অ্যানালাইজার এটা পার্সটি বানায়, সিমেন্টিক অ্যানালাইজার পার্সটিকে মডিফাই করে। কিভাবে মডিফাই করে, জাস্ট যদি কোনো ইন্টিজার থাকে তাকে ফ্লোটে মারা যায়। দেখো তো এই মহাশয় ইন্টিজারে আছে না, তো ওকে জাস্ট কি করলাম ইনটু ফ্লোট, আর বাকি সবকিছু সেম, জাস্ট টাইপ কাস্টিং হবে। মাথায় রাখবা যদি টু, এখন তোমার কথা ভাইয়া যদি এখানে টু না থাকতো, ধরেন ভাই এখানে এখানে ID3 আছে, তাহলে কি আমরা এখানে কি করতাম, কিছু করতাম না, এই জিনিসটাই খালি এখানে কপি পেস্ট করে দিতাম, সেম। ভিতরে ভিতরে কিছু কাজ হয়। এখন দেখো সিমেন্টিকে ফ্লো তোমার এই টাইপ কাস্টিং ছাড়াও অনেক কাজ হয়, বাট সেটা কিন্তু আমাদের এখানে দেখাইতে হইতেছে না। আমাদের যা দেখানো যায় কি, যে তোমার যদি ফ্লোট কোনো কনভার্সন থাকে সেটা ভাইয়াকে লেখা দিব ইনটু ফ্লোট, আর না থাকলে সেম জিনিসটা ভাইয়াকে দিব। আশা করি ফেজ থ্রিটা বুঝতে পারছি। এবার চলো আমাদের ফেজ 4-এ চলে যাই। ফেজ 4 মানে কি, ইন্টারমিডিয়েট কোড জেনারেটর। ও উপরের এই 3টা লেভেল দেখে একটা, মানে যে থাকে না আমার নোট করার আগে একটা রাফ নোট বানাই না, মানে কোনো কিছু নোট বুঝার আগে একটা হোল বড় পেজে রাফ নোট করি না। সো ইন্টারমিডিয়েট তাই হলো একটা রাফ নোট করবে। সো কিভাবে রাফ নোট করবে চলো দেখি। ইন্টারমিডিয়েট কোড জেনারেট পড়ার আগে আমাদের কিছু থিওরি পড়তে হবে, সেই থিওরিটা চলো একটু দেখে নিই। ইন্টারমিডিয়েট কোড জেনারেটর, ইন্টারমিডিয়েট কোড জেনারেটর মানে হলো আমাদের এরকম কিছু একটা কোড তৈরি হবে। এখন এইটা লেখার একটা নিয়ম আছে, নিয়মটা শর্টকাট মনে রাখবা, কজ তোমাদের এক্সামে বললাম না 5 মার্কের একটা কোশ্চেন আসে, সেখানে বলে দেয় ইন্টারমিডিয়েট কোড জেনারেটর কি ব্যাখ্যা করো, বা 3 অ্যাড্রেস কোড বলতে কি বুঝো, সেইটাই বলো তোমরা এটা লিখবে। আমি তোমাদের দেখাই দিচ্ছি যে এখানে ইন্টারমিডিয়েট কোড লেখার নিয়ম হলো আমাদের ইচ লাইন অফ কোডে, এই যে ইচ লাইন আছে না, এক একটা লাইনে আমাদের সর্বোচ্চ একটা অপারেটর থাকতে পারে। কয়টা, সর্বোচ্চ একটা অপারেটর থাকতে পারে। দেখো এখানে কি একটা করে অপারেটর আছে না, এখানে কি ধরো গুণ দিয়ে আরো কিছু লিখছি, লিখি নাই তো, মানে পার লাইনে সর্বোচ্চ অ্যাটমোস্ট একটা দিতে পারবো, আবার নাও দিতে পারি। এই যে প্রথম লাইনে দেখো তো কোনো অপারেটর আছে নাই, নেই, কোনো কিছু নাই তো, মানে কি অ্যাটমোস্ট মানে কি সর্বোচ্চ একটা, না হলেও চলবে। শুধু একটা লাইন লিখবা, যে তুমি প্রতি লাইন যখন ইন্টারমিডিয়েট কোড লিখতে হবে সর্বোচ্চ আমরা একটা অপারেটর ব্যবহার করতে পারবো। সো একটা অপারেটর মানে কি, দুইটা অপারেন্ড। তাহলে দেখো তো 1 2 3, তাহলে এটা দিয়ে আমরা বুঝতে পারি না 3 অ্যাড্রেস কোড।
দেখছো? বুঝা বুঝা নিলে একদম ইজি লাগবে। তারপর লাইনটা বুঝো, দি কম্পাইলার মাস্ট জেনারেট টেম্পোরারি নেম। টেম্পোরারি নেম কি? আমরা এতক্ষণ তো ধরো ভাইয়া যে অপারেশন করে এই পার্টসটিটা জেনারেট করছি না, এখন এই পার্টসটিকেও কি করবে, টেম্পোরারি মেমোরিতে স্টোর করবে। মানে এখন তো সে যোগ বিয়োগ গুণ ভাগে কাজ করবে, তাই প্রত্যেকটা জিনিসগুলাকে নিয়ে নিয়ে যে নতুন ভেরিয়েবলে স্টোর করবে। এই যে এখানে সেটাই করছে, আমি বুঝবো, সমস্যা নেই। এই যে এগুলো টেম্প ওয়ান, টেম্প টু, টেম্প থ্রি, এই অপারেশন গুলা যে করবো সেটা একটা টেম্পোরারি ভেরিয়েবলে খালি লাগতেছে। আর 3 নাম্বার লাইন কি, সাম থ্রি অ্যাড্রেস ইনস্ট্রাকশন হ্যাভ ফিউয়ার দেন থ্রি অপারেন্ড। একটা, দুইটা, তিনটা, তিনটে অপারেন্ড। কিন্তু দেখো তো এখানে অপারেন্ড কয়টা, একটা না। সো তিনি তোমাকে এক্সপ্লেন করতে বলে যে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর বা থ্রি অ্যাড্রেস কোড সম্বন্ধে একটু ব্যাখ্যা করো। তখন সুন্দর করে এই 3টা লাইনকে উল্লেখ করে দিবা যে সর্বোচ্চ একটা অপারেন্ড থাকতে পারে, কিছু কিছু ক্ষেত্রে অপারেন্টস, মানে এই যেগুলোকে বলে অপারেন্টস, আর এই গুণ যোগকে বলে অপারেটর। সো সর্বোচ্চ কিছু ক্ষেত্রে অপারেন্ট 3টার কমও থাকতে পারে। আবার এখানে একটা লাইন কি, টেম্পোরারিতে স্টোর হবে। তো সুন্দর করে লাইনটা লিখে দিলে 5টা মার্ক চলে আসবে। তো এইটুক ছিল একটু থিওরি পার্ট। এবার যেহেতু থিওরি পার্টটা বুঝে ফেলেছি, চলো আমরা কোড পার্টে চলে যাই। না, আমাদের সেই অ্যান্সার পার্ট যেটা আমরা প্রথম থেকে শিখছি, বলছিলাম না এইটা শিখতে শিখতেই আমরা পুরো স্লাইড শেষ করে ফেলবো। সো আমরা প্রথমে লেক্সিক অ্যানালাইজারে টোকেন জেনারেট করলাম, সিমেন্টিকে তোমার সিনটেক্স অ্যানালাইজারে একটা পার্সট্রি জেনারেট করলাম, তারপর সিমেন্টিকে আমরা জাস্ট টাইপ কাস্টিং করলাম। তাহলে এখানে কি করবো, থ্রি অ্যাড্রেস কোড, আমরা কিছু কোড লিখবো। এখন দেখো তো ভাইয়া, ওই যে আমি তোমাদের লাইন লিখতে বলছিলাম না যে এইটা হলো প্রথম অপারেশন, দেন এইটা হলো সেকেন্ড অপারেশন, দেন এইটা হলো থার্ড অপারেশন। আমাদের কোডটা ঠিক এভাবেই লেখা লাগে। জিনিসটা করি কি, সবার প্রথম যদি তোমার কোডে কোনো টাইপ কাস্টিং থাকে, সেই তুমি সবার প্রথমে দেখো আমাদের স্লাইডে যেমন করছে টাইপ কাস্টিং, দেখো তো স্লাইডারটা কোথায়, ওরা আগে টাইপ কাস্টিং করছে কিন্তু আমি যখন অ্যান্সার লিখছি পরে করছে। সো সমস্যা নাই, তুমি এক জায়গায় করতেই পারো। সো স্লাইড দেখে কবে কনফিউজ কেউ না যে ভাইয়া এটা বা সেকেন্ড লাইন লিখলে কেন। তোমার কাজ হলো একটা কোড জেনারেট করা, তুমি করবা। সো প্রথমে দেখো তো, প্রথমে কি করব দেখো তো, ID2 আর ID3 এর মধ্যে গুণ করে দিব। সেটা কোথায় রাখবো, একটা টেম্পোরারি ভেরিয়েবলে। রাখার নিয়ম কি, এমনি ডট ডট একটা ইকুয়াল দিবা, পরে রেখা দিবা। তো কি করলাম, এই যে প্রথম অপারেশনটা করে আমরা টেম্প ওয়ানে রাখলাম। ভালো, এবার দ্বিতীয় কাজ কি করব, এখন দেখো দ্বিতীয় কাজটা কি, দেখো দ্বিতীয় অপারেশনটা করতে হবে এই 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 মহাশয়ের সাথে এই দুইকে গুণ করতে হবে। কিন্তু দেখো ভাইয়া, গুণ করার আগে দুইকে আবার একটু ভদ্র করতে হবে না, ওকে ফ্লোটে কনভার্ট করতে হবে না? তাহলে কি এই কাজটা আগে করে নিতে হবে না? যেমন এটাই করছে, নতুন একটা টেম্পোরারি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যেখানে আমি দুইকে ফ্লোটে রেখে দিলাম। মানে আমাদের কাজের স্টেপ বুঝে যাচ্ছি, আমরা আগে গুণ করব, পরে ওর সাথে এ মহাশয়কে গুণ করব। কিন্তু গুণ করার আগে দেখতেছি ওকে তো আমাদের কনভার্ট করে নিতে হবে, এই জন্য আগে কনভার্ট করে নিলাম। কনভার্ট ডান না, এবার গুণ করে দাও। তাহলে এবার কি হবে, এই মহাশয়ের সাথে এই মহাশয় কি হবে, গুণ হয়ে যাবে না? তাই দেখো এইটাই করছে যে টেম্প 3 ইকুয়াল টু টেম্প 1 ইন্টু টেম্প 2। দেখছো, এই দুটা ইউজ করে ফেলছে এখানে। তোমার কোশ্চেন থাকবে ভাইয়া, ভাইয়া আমি কি এমনি লিখবো নাকি এই যে এই লাইনটা লিখবো যে ইন্টু 2 দিয়ে দিব? এইটা না লিখে ভাইয়া আমরা এমনি লিখি যে ID2 ইন্টু ID3 ইন্টু 2। ধাওয়াটা খেয়ে গেছো। ইন্টারমিডিয়েট কোড মানে কি, সর্বোচ্চ একটা অপারেন্ড থাকতে পারে। এখানে কয়টা হয়ে গেল, দুইটা হয়ে গেল না? লিখে এই লাইন না লিখে এই লাইন লেখা যাবে না। আমাদের সব সময় খেয়াল রাখতে হবে অপারেশন একটাই হয়। এই জন্য আমি কি করলাম, এই জন্যই টেম্পোরারি ভেরিয়েবল রাখা হয়। এবার এটার মধ্যে অপারেশন রাখছি, এইটার মধ্যে এই অপারেশন রাখছি, এখন টেম্প 1 আর টেম্প 2 গুণ করে দিছি। সো আমার নিয়মও মানলো, একটা বিষয় অপারেটরও হইলো না। দেখছো না? সো আমার সেকেন্ড অপারেশনও ডান, দেখছো এই অপারেশনও ডান। এবার লাস্ট কি বাদ আছে, এই যে ID1 এর সাথে এই হোল পোর্শনটা আমরা কি করব, যোগ করব। দেখো তো এখানে কি করছে, টেম্প 4 এ কি করলো, যা ID1 প্লাস টেম্প 3, কারণ এই হোল অপারেশনটা টেম্প 3 এর মধ্যে স্টোর করছি না, করে দিলা। আর ইন্ডিয়ান কি, ID1 ইকুয়াল টু এই হোল অপারেশন না, দেখো এটাই করছি, ID1 ইকুয়াল টু হোল অপারেশন। প্রথমে কোডটা দেখলে কঠিন মনে হলো, এখন দেখছো অত ইজি হয়ে গেছে। আরেকবার তোমার এই ব্যাপারটা একটু সামারি দিয়ে দিয়ে বুঝে যাবা।
সো প্রথম তোমার কাজ কি থাকবে, এই দুই মহাশয়কে অপারেশন করে একটা টেম্পোরারি ভেরিয়েবলে রাখা। রাখছো, রাখার পর কি হবে, ওকে টাইপ কাস্টিং করা, করলাম, পরে আবার এই অপারেশনটা শেষ করলাম। এই যে টেম থ্রি করলো টেম ওয়ান টেম টু গুণ করলাম করলাম, পরে আবার এই অপারেশনটা মানে আমাদের যে আমরা সিকুয়ালে গেছি না, ওই যে আমি তোমাদের প্রথমে লেখা দিছিলাম না যেভাবে কোন অপারেশনটা আগে তারপর পরে তারপর পরে কোনটা, সেই লজিকই আমরা কিন্তু দেখাচ্ছি। তারপর কি হবে, আইডি ওয়ান প্লাস এইটা, এই যে ইন দিয়ে এই সবকিছুকে আইডি ওয়ান এর মাঝে স্টোর করবো, এই যে আইডি ওয়ান এর মাঝে সবকিছু স্টোর করে দিলাম। তো এইভাবে লিখতে হয় আমাদের ইন্টারমিডিয়েট কোড জেনারেটরের পার্টটা। সো আবারও বলি যে আমাদের কি কি হইলো, আমরা লেক্সিক্যাল অ্যানালাইজারে আমরা টোকেন জেনারেট করলাম, যে সিনট্যাক্স অ্যানালাইজারে আমরা কি করলাম, আমরা জাস্ট পার্সটি ড্র করলাম, সিমেন্টিকে পার্সটিটা আপডেট করলাম, যদি কোনো টাইপ কাস্টিং থাকে টাইপ কাস্টিং করলাম, ইন্টারমিডিয়েট কোড জেনারেটরে আমরা কি করলাম, একটা কোড লিখলাম, মানে ফ্লোটা দেখে দেখে টেম্পোরারি ভেরিয়েবল দিয়ে একটা কোড লিখলাম। কোড অপটিমাইজার কি করবে, ও ট্রাই করবে যে এই যে উপরে যে 6-7 লাইনের একটা কোড লিখছোস, এটা কি ছোট মতো করা যায়, মানে শর্টকাট খোঁজা ট্রাই করবে। তো কোড অপটিমাইজার কি করবে, শর্টকাট খোঁজা ট্রাই করবে। চলো দেখি শর্টকাট করি। এখন দেখো এই লাইনকে তো শর্টকাট করা যায় না, অ্যাজ ইট ইজ লেখা দিলাম। কিন্তু কোড অপটিমাইজার কি বলবে, আমি ইনটু ফ্লোট এই ফাংশন ইউজ করব না, আমি ডিরেক্ট কে 2.2.0 লেখা দিব। মানে এখানে কি করছে, টু কে একটা ফাংশন কল করে সেটাকে কনভার্ট করছে না। কোড অপটিমাইজার করলো কি, আই ডোন্ট, আমি এটা করবোই না, আমি কি করব 2.0 লেখা দিব, তাহলে আমার এই লাইনটা লেখার কোনো প্রয়োজনই হচ্ছে না। আমি জাস্ট কি করলাম, টেম্প ওয়ান ইন্টু 2.0 করে দিলাম, মানে এই লাইনটা আমার লেখার প্রয়োজনই হলো না। দেখো তো তোমার কোডটা একটু ছোট হয়ে গেল না, 4 লাইনের জায়গায় তোমার এই লাইনটা একটা গ্যাপ মারলা না, 5 লাইনের জায়গায় লাইনটা গ্যাপ হয়ে গেল না। কোড অপটিমাইজার কাজই থাকবে এটা, মানে যত লাইনও গ্যাপ করতে পারে করবে, তোমাদের কাম থাকে যত ছোট করা যায়। তাই দেখো তো এই 4 লাইনকে তুমি 5 লাইনকে 4 লাইন করলে না, ডান। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, ভাইয়া সবসময় কি ছোট হবে এমন কোনো কথা আছে, নাও হইতে পারে, সমস্যা নাই, কিন্তু যদি ছোট করা যায় করবা। তো এই তো গেল আমাদের 5 নাম্বার ফেজ, দেখছো ইজি ফেজ না। ওকে, এবার আমাদের ইন দি এন্ড শেষ ফেজে চলে আসছি, যেখানে আমাদের অ্যাসেম্বলি কোড লিখতে হবে। সো চলো অ্যাসেম্বলি কোড লিখি। অ্যাসেম্বলি কোডটা কার ভরসায় লিখবো, এই লেটেস্ট ফেজের ভরসায়। অ্যাসেম্বলি কোডে কিছু নতুন টার্ম আছে, মুভ এফ মানে কি, আশা করি আমরা অ্যাসেম্বলি কোড কিছুই জানি না, ধর কিছু পারি না, নো চিন্তা, আমরা কিছু ফাংশনের নাম খালি মনে রাখবো, একটু বুঝি। মুভ এফ ফাংশন কি করে, এই 2 নাম্বার ভ্যালুটাকে 1 নাম্বার ভ্যালুর মধ্যে স্টোর করে, জাস্ট মাথায় রাখো। ভাইয়া মুভ এফ নাকি মুভ, দেখো আমরা এইখানে যেহেতু ফ্লোটে অপারেশন করতেছি না, পুরো অপারেশনটা এই জন্য কি লিখছি, মুভ এফ। আমরা ধরো আমাদের ইকুয়েশনে ফ্লোট নাই, কিছুই নাই, তাহলে আমরা কি লিখতাম, অনলি মুভ। মানে যদি ফ্লোট অপারেশন করি লিখবো মুভ এফ, যদি ফ্লোট না করি শুধু মুভ লিখবো। এখন তোমাদের প্রশ্ন, ভাই এক্সামের খাতায় কোনটা লিখবো, এক্সামে তুই তো আমার কখনো দেখো যেরকম গুণ করার সময় কোথায় এরকম 2 3 4 5 আছে, তাহলে কি সম্পূর্ণ অপারেশনটা ভাববা ফ্লোটের উপরেই হবে। সো এখানেও কি লিখবা, মুভ এফ লিখবা। আর মুভ এফ কি করে, 2 নাম্বারটাকে 1 নাম্বারে স্টোর করে, আইটি ওয়ান কে আর2 তে স্টোর করলাম। দেখো এই যে এই আমি কি করতেছি, দেখো তো এই প্রথম লাইনটা কাজ করবে। এখন কি করব, এই প্রথম লাইনটার কাজ করব, এই প্রথম লাইনটা। তো প্রথম লাইনে প্রথমে ওকে স্টোর করলাম, তারপর কাকে স্টোর করবো দেখো তো, এবার ওকে স্টোর করবো, এই দেখো এই করলাম, মুভে আইডি আর3, দুইটা স্টোর করা ডান না, এবার দুইটার মধ্যে গুণ করবো। গুণ কোন ফাংশন দিয়ে করে, এম ইউএল, এম ইউএল দিয়ে গুণ করে, এ ডাবল ডি অ্যাড দিয়ে যোগ করে, এস ইউবি সাব দিয়ে বিয়োগ করে, ডি আই ভি দিয়ে ভাগ করে, ঠিক আছে, আর এম ও ডি মড দিয়ে এই যে পার্সেন্টেজ মডুলাসের কাজটা করে। সো এই অপারেশন গুলো নাম মাথায় রাখি, গুণের জন্য এম ইউএল মাল, ভাগের জন্য ডিআইভি ডিভ, যোগের জন্য এ ডাবল ডি অ্যাড, আর আচ্ছা বড় হাতের হবে কিন্তু ছোট হাতে দিয়েছি ভুলে, বিয়োগের জন্য এস ইউবি সাব, আর মডুলাসের জন্য এমডি মোড। এই 5টা জানলেই হবে, বেশি জানতে হবে না, কথা আমাদের এত বেশি কঠিন কিছুই আসে না। সো দেখো তাহলে কি করব, এই দুই মহাশয় গুণ করে দেবো, দেখো কি করছি, মাল আর2 ইন্টু আর3। ভাইয়া
R2 ইন্টু R3 কেন লিখলেন? এই দেখো আমি কি করছি, এই দুইটাকে এই দুইটাতে স্টোর করছি না? সো এইখানেও একই কাজ হলো, R2 R3 গুণ হলো, গুণ হয়ে অ্যান্সারটা R2 এর মধ্যে স্টোর হলো। নিয়মে এইটা তুমি যখন এমন লেখো না যে R2, R3, এইটা আসলে এমন রিপ্রেজেন্ট করে যে R2 ইকুয়াল টু, যেটা আগে লিখবা সেটা ইকুয়াল টু R2 ইন্টু R3। মানে অপারেশন গুলো অলওয়েজ এমনি কাজ করে, সব অপারেশন করে প্রথমটা মাঝে স্টোর হয়, সব অপারেশন করে প্রথমটা মাঝে স্টোর হয়। তাহলে কি হইলো, R2 আর R3 গুণ হয়ে R2 মাঝে স্টোর হইলো। সো আমাদের এই প্রথম লাইনে কাজ ডান। এবার সেকেন্ড লাইনে কাজ করি, চলো। সেকেন্ড লাইনে কি হয়েছে, এই যে টেম্পোরারি ওয়ান, মানে এই যে আমরা যে অপারেশনটা করলাম তার সাথে 2 গুণ দিব। তাহলে এই অপারেশনটা, এই ফুল অপারেশনটা কার মধ্যে স্টোর আছে বলছিলাম, R2 এর সাথে R2 এর মধ্যে স্টোর আছে না? সো এখন কি করবা, R2 ইনটু 2.0। তাহলে কি লিখবো, মাল এফ R2, 2.0। ভাইয়া হ্যাশ দিলেন কেন? তুমি যদি কোনো ফ্লোটিং ভ্যালু ইউজ করো, যে এখানে ধরো নাম্বারিং ইউজ করতেছো, নাম্বার গুলোর আগে হ্যাশ দিতে হয়, তো সেটুকু মাথায় রাখো। ভেরিয়েবলের পিছে কিছু দিতে হয় না, বাট নাম্বারের পিছে একটা হ্যাশ দিতে হয়। তাহলে আমি এখানে কি করলাম, আমি করলাম এই দুই মহাশয়কে গুণ করে ফেললাম। তাহলে আমি কি করলাম, R2 সাথে 2 গুণ করলাম, আবারও R2 এর মাঝে স্টোর করলাম। কারণ আমি অলওয়েজ বলতেছি যেটা প্রথম সেটা মাঝে স্টোর হয়। তাহলে এখানে কি হলো, ID1 R2 এর মধ্যে স্টোর করলাম, ID3 R3 এর মধ্যে স্টোর করলাম, R3 আর R2 গুণ করিয়া R2 এর মধ্যে স্টোর করলাম। ঠিক একই ভাবে এখানেও সেম কাজটাই করলাম। তো আমার লাইন 2 কোড লেখাও শেষ, দেখছো? দেখবা লিখবা খুব ইজি। তারপরে কি হবে, ID1 আর টেম2 কি হবে, যোগ হবে। ID1 মানে কি দেখো তো, ID1 কোনটা দেখো তো, এই ID1টা আমরা কি কোথাও ইউজ করছি? এর উপরে কি কি ছিল, ID2, ID3, ID1 নতুন না, তুমি তো কোথাও স্টোর করো নাই তাই না? সো ID1 কে স্টোর করবা না, এই জন্য কি করছো, মুভ ID1 কে R1 এ স্টোর করলা। তারপর কি করলা, টেম2। তারপর কিছু আছে, নতুন কিছু আছে, টেম2 তো আমার এখানে আছে, নতুন তো কিছু এনতে না। দেখো যখনই নতুন কিছু পাইতাছিলা, ID2, ID3, ID1 নতুন কিছু পাইলে আগে কি করবা, স্টোর করে নিবা। সো ID1 কে R1 এর মধ্যে স্টোর করলা। পরে এখন আমরা এই অপারেশনটা করব, ID1 প্লাস টেম2। তার মানে কি, এই যে ID1 মানে কি R1 প্লাস টেম2 মানে কি, এই লেটেস্ট অপারেশনটা যেখানে হয়েছিল না, লেটেস্ট অপারেশনটা কোথায় হয়েছিল, এই লাইনে না? তার মানে কি R2 তে স্টোর করছিল না, এই জন্যই দেখো R1, R2 জাস্ট লাইন বাই আমরা এক্সিকিউট করতেছি, নাথিং এলস। সর্বশেষ নম্বরে কি, টেম3টা মানে লাস্ট লাইন যে অপারেশনটা করলাম সেটা ID1 এ স্টোর করলাম। দেখো কি হইলো, লাস্ট লাইনে যে অপারেশনটা করলাম, এই যে এইটা, এই যে ID1 সরি R1, এই যে R1টা ID1 এ স্টোর করে দিলাম, R1টা ID1 এ স্টোর করে দিলাম। কোন ফাংশন দ্বারা, মুভ। তো এই হলো তোমার অ্যাসেম্বলি কোড। এখন আমি তো একবার বললাম যে মনে হয় ভাইয়া বুঝি নাই, মাথার উপর যাইতেছে। ট্রাস্ট মি, তোমরা জাস্ট আমি যেভাবে যেভাবে বলছি যে কিভাবে হয়, যে গুণ হয়, আগে নতুন কোনো টার্ম আসলে সেগুলোকে মুভ করে স্টোর করব, তারপর জাস্ট গুণ ভাগ করব। আর যখন গুণ ভাগ হয় অলওয়েজ মাথায় রাখবা, অপারেশন করে প্রথমটা মাঝে স্টোর হয়, অপারেশন করে প্রথমটা মাঝে স্টোর হয়। এতটুকু বুঝে করলেই তোমাদের কোড জেনারেটর পার্টটা শেষ হয়ে যাবে। আর এর মাধ্যমে তোমরা একটা 20 মার্কের মতো একটা কোশ্চেন অ্যান্সার করে ফেললা। তোমাদের এক্সামে এরকম একটা ইকুয়েশন দিয়ে জাস্ট বলবে, ভাই তোর অপারেশনটা কর, আর তোমরা ধুমধাম করে করে ফেলবা। আশা করি তোমরা বুঝতে পারছো আমি যে পার্টটা করাতে চাচ্ছিলাম। এইটাই হলো তোমার এই সাইডে সবচেয়ে বড় অংশ, আমরা খুব মানে অল্পতেই শিখে ফেলছি। এছাড়াও তোমাদের এখানে অনেক আমি থিওরিক্যাল আলাপ সালাপ করছি, এখন এগুলো একটু বলবো শর্টে আমরা যতটুকু বুঝতে পারি। বাট মেইন কনসেপ্ট ছিল ওইটা, একটা ইকুয়েশন দেওয়া থাকবে, তোমাদের জাস্ট অপারেশনটা করতে হবে। এখানে আরো অনেক প্র্যাকটিস আছে তোমাদের জন্য আমি দিয়ে রাখছি, সবটাই আমরা করব। চলো এখানে আর একটা, এটাই আমি আরেকবার দেখাইছি না, হবে তো। দেখো আমরা আরেকটা অপারেশন দেখি, হ্যাঁ এটা একটু দেখি। সো কি করব, এইটাকে আগে টোকেনাইজ করবো। দেখো কি করছে, যে প্রত্যেকটাকে আগে কি করছে, দেখো টোকেনাইজ করে নিছে, পাশে তাদের নাম লিখছে। ভাইয়া আপনি ফ্লোট কেটে ইন কেন লিখছেন? আমাদের যে কোশ্চেনটা ছিল না, কোশ্চেনে বলা আছে, বলে নাই যে ফ্লোট ভ্যালু ইউজ করব,
যাই আমরা ধরে নিয়েছি, মানে কোশ্চেন ঠিক বলে নাই যে ফ্লোট দিয়ে করতে হবে। অনেক সময় কোশ্চেনে বলে দেয় যে ইউজ ফ্লোট ভ্যালু, তখন আমরা সব ফ্লোট লিখি। তাহলে কোশ্চেনে বলা আছে ইন্টিজার, ইন্টিজার ভ্যালু দিয়ে ক্যালকুলেট করতে, সবগুলা ইন্টিজার লিখবো। লিখলাম, দেন টোকেনাইজ করলা, টোকেনটা লিখলা, তারপর এটার মধ্যে কি হবে, পার্সটি। এখন বলো তো আগে কোন অপারেশন হবে, প্লাস মাইনাস প্লাস, সবগুলা একই প্রেসিডেন্স। তাহলে অপারেশনটা হবে আগে লেফট থেকে ওর আগে অপারেশন হবে, তারপর এই হোল পার্টের সাথে এই ডি এর অপারেশন হবে, পরে এই হোল পার্টের সাথে এই বিশের অপারেশন হবে। দেখো প্রেসিডেন্সটা ফলো করলো। তো দেখো তো আমরা এটাকে করছি না, এই দেখো বি মানে কি, আইডি 2 আর আইডি 3। এই দেখো আগে এই দুই মহাশয়ের প্লাস হলো, দেখছো, আগে এই দুই মহাশয়ের প্লাস হলো, পরে ওর সাথে ডিটা কি হবে, মাইনাস হবে। দেখো ওর সাথে যে ডিটা মাইনাস হইলো, আবার দেখো লেফট রাইট কিন্তু ফলো করতেছি, এটা লেফটে আছে, লেফটের পাশে রাইট, দেখছো, অলওয়েজ লেফট রাইটটা ফলো করবা। তারপরে দেখো এই দোহপানোর সাথে এইটা 20 কি হইলো, যোগ হইলো, এই দেখো 20 যোগ হইলো। পরে পুরো অপারেশনটা তুমি কার মাঝে স্টোর করলা, ওয়াই এর মাঝে, দেখছি ওয়াই এর মাঝে স্টোর করে ফেললাম, ইজি। এবার বলো তো সিমেন্টিকে কি হবে, সিমেন্টিক যদি আমাদের টাইপ কাস্টিং থাকে টাইপ কাস্টিং করবো, কোশ্চেনে বলে দিছে ইন্টিজার নিয়ে করতে, তাহলে এখানে কি আমার ইনটু ফ্লোট লেখার প্রয়োজন আছে, কোনো প্রয়োজন নাই, আমরা সেম টু সেম কপি পেস্ট করে দেবো, নো প্রবলেম। এবার এই কোড থেকে এই যে ইন্টারমিডিয়েট কোড লিখবা। এখন দেখো আমি প্রথমে কিন্তু এই যে সিলি সিলি কাজগুলা করছিলাম না, বাট আমি এখানে তোমাদের করে দেখেছি, তোমরা চাইলে করে বড় করে লিখতেই পারো। আমার ইন্টারমিডিয়েট কোড এগুলো সাপোর্ট করে। ওর কথা, অপারেটর একটার বেশি হতে পারবে না, অপারেন্ট তিনটার বেশি হতে পারবে না। সো নিয়ম তো ওরা মানে। So আমি কি করছি, আমি কোড আরো ভেঙে ভেঙে ইন্টারমিডিয়েট বড় করে লিখছি, দেখছো, বিশাল বড় লিখছি। আমি আগে ওকে টেম্পোরারি রাখছি, ওকে টেম্পোরারিতে রাখছি, পরে এই দুই পরে যোগের কাজটা করছি, যে দুই টেম্পোরারিকে যোগ করে দিছি, আবার ওকে আবার একটা টেম্পোরারিতে রাখছি, পরে আবার ব্রেক করছি। মানে কোডটাকে, সরি, কোডটাকে যত বেশি ভেঙে ভেঙে টেম্পোরারিতে লেখা যায় তত ভেঙে লিখছি। আগেরবার কি করছিলাম, ডিরেক্ট এই লাইন থেকে শুরু করছিলাম। এভাবেও করতে পারো, আবার চাইলে ভেঙে ভেঙেও লিখতে পারো। কজ তুমি যতই ভেঙে লেখো না কেন, এরপরে আমাদের বস আছে না, শর্টকাট বস, সে কি করবে, এই যে ফালতু স্টেপ গুলাকে কি করবে, বাদ দিয়ে দিবে। So এখন বুঝতে পারছো যে কোড অপটিমালের কাজই হলো তোমার একদম শর্ট করে ফেলা। তো তুমি যেভাবে লেখো না কেন, দিন শেষে রাইট ফেজে তুমি চলেই আসবা। তো এই যে এই কাজ আসলো, এই যে দেখছো, রাইট ফেজে অপটিমাইজ অপটিমাইজ করে ফেললাম কোডটাকে। এবার জাস্ট কি করব, ওকে দেখে দেখে আমাদের কোড লিখবো। খেয়াল করো ভাইয়া, আমরা কিন্তু এবার এখানে এফ লিখিনি, কেন লিখি নাই, কথা আমি ইন্টিজার ভ্যালু নিয়ে কাজ করতেছি। যখন ফ্লোট ভ্যালু নিয়ে কাজ করবো মুভ লিখবা, আর যখন ইন্টিজার ভ্যালু নিয়ে কাজ করবো তখন আমরা নর্মালটা লিখবো। আর দেখো 20ও নর্মাল লিখছি, ফ্লোট লিখলে #20 দিতাম। এখানে তোমাদের জন্য হাসা আবার ছোট ছোট করে একটা নোট অ্যাড করে দিছি যে কিভাবে লিখতে হয় ফাংশন গুলা, দেখছো, এই যে কিছু অ্যাসেম্বলি প্র্যাকটিসও দিয়ে রাখছি, যে করবা এগুলা কিভাবে অ্যাসেম্বলি প্র্যাকটিস করে। দেখো মুভ R1, প্রথমে বি কে R1 এ রাখছি, পরে সি কে, আর দেখো পরে কি করছি, এই যে R1 থেকে সি কে বাদ দিছি, R1 থেকে সি কে বাদ দিছি, পরে এই হোল অপারেশনটাকে এতে মুভ করছি, দেখছো। আমি অনেকগুলা প্র্যাকটিস দিয়ে দিছি না অ্যাসেম্বলিতে তোমার কোনো সমস্যা না হয়। তো এই যে প্র্যাকটিসেস গুলা সবগুলা প্র্যাকটিস করবা, ঠিক আছে, কথা আমাদের ভালো মতো প্র্যাকটিস করতে হবে। কারণ আমরা একটা কঠিন কোশ্চেন দেখি, এই একটা কঠিন কোশ্চেন দেখি, ভাইয়া এইটার অপারেশনটা আমি তো বুঝবো কেমনে, কোনটা আগে হবে কোনটা পরে হবে। চলো এই অপারেশনটাই তোমাদের আমি বুঝায় নিয়ে আসি। ওকে, আমরা তবে কিন্তু একদম লাস্ট পার্টে চলে আসছি। সো আমরা একটা বড় অপারেশন দেখবো, মানে এই বড় অপারেশনটা দেখে আমরা খুব সহজেই প্র্যাকটিস করে বুঝতে পারি। তাই ধরতে পারো আমাদের লেকচার 1 এর বড় পার্টটা শেষ, তারপর ছোট করে একটু থিওরি পড়বো জাস্ট জানার জন্য, বুঝার জন্য ফেস গুলাকে। যদি 5 মার্কের কোশ্চেন গুলো আসে লিখতে হবে না, চল আগে এটা লিখি। কি দেওয়া আছে কোশ্চেনে, বি প্লাস সি ব্র্যাকেট দেওয়া, দেন ইন্টু ডি প্লাস বি প্লাস সি
into D, then bracket close into E plus F. বিশাল একটা অপারেশন দিয়ে দিছে। ভাইয়া কেমনে কি করব? আমরা প্রতি জিনিসটা মনে রাখি। ব্র্যাকেট এইটা, দেন গুণ, ভাগ, মডুলাস, প্লাস মাইনাস। সেম লেভেলে লেফট টু রাইট। আর যদি শুধুমাত্র ওর জন্য রাইট টু লেফট। এই প্রেসিডেন্স অ্যাসোসিয়েশন গুলো জাস্ট মাথায় রাখলাম। এবার চলো অপারেশন গুলো লিখি। আমি কি বলছি, একটা রাফ একটা অপারেশন লিখবো। কোনটাকে করবা? সবার আগে কার কাজ করতে হয়? ব্র্যাকেটের কাজ। ব্র্যাকেটের ক্ষেত্রে কোনটা করব? এইটাও ব্র্যাকেট ভাইয়া, এইটাও ব্র্যাকেট, এইটাও ব্র্যাকেট। ব্র্যাকেটের ক্ষেত্রেও এমন হবে, লেফট টু রাইটে যাব। সো আগে লিখবো ওরটা করবো, যেহেতু সবচেয়ে লেফটে আছে। 1 নম্বরে বি প্লাস সি। 2 নম্বর অপারেশন কার হবে? আবারও ব্র্যাকেটের। কোন ব্র্যাকেটের? এই ব্র্যাকেটের কাজটা হবে। তো আরেকটা বি প্লাস সি, মানে কোনটা? এটা হলো এই অপারেশনটা, কিন্তু বুঝছো? প্রথমবার করলাম ওকে, তারপর করলাম ওকে। এবার 3 নাম্বারে কি হবে ভাইয়া? ব্র্যাকেটে কাজ হবে। এখন কোন ব্র্যাকেটে কাজ হবে? তুই বলবো ভাইয়া এই যেটা হোল ব্র্যাকেট আছে, একটা শুধু ব্র্যাকেট আছে। হোল ব্র্যাকেটে কাজটা এখনই করতে পারতাছি না, ভিতরে তো আরো ছোটখাটো অপারেশন আছে। সো এই মহাশয়কে আগে করে আসি। তো 3 নাম্বারে ই প্লাস এফ। এবার 4 নাম্বারে কি হবে? দেখো তো, সবগুলা আমাদের এই ব্র্যাকেটের কাজ শেষ, এই ব্র্যাকেটের কাজ শেষ, এই ব্র্যাকেটের কাজ শেষ। এবার কি হবে? এর ভিতরে কাজ হবে। এখন কি এই ব্র্যাকেটের ভিতরে কাজ হবে? ব্র্যাকেটের ভিতরে দেখো তো কি কি অপারেটর আছে? গুণ আছে, যোগ আছে, ভাগ আছে। বলো তো কার প্রেসিডেন্ট বেশি? গুণ আর ভাগে একই। একই হলে কোন দিক দিয়ে কাজ করব? লেফট টু রাইট। সো আগে লেফটেও আছে, আগে ওর কাজটা করব। ওর কাজ মানে কি? এই 1 নং এর সাথে দ্বিগুণ করব। 1 নং এর সাথে 1 নং এর সাথে ডি গুণ করব। দেখছো? এইবার দেখো এই অপারেশনটুকু শেষ। যদ্দূর শেষ আমরা দাগ দিয়ে রাখি। এই অপারেশনটুকু শেষ। এবার কে বাকি আছে? ভাগের অপারেশন। চলো ভাগেরটা করি। আমি জাস্ট কি করতেছি, প্রেসিডেন্স অনুযায়ী যে অপারেশন গুলা কেমনে কেমনে হইতো সেটা সিকলে লিখতেছে। তুমি যদি এই সিকলটা একবার লিখে ফেলো না, পরে পাঠ করতে সুপার ইজি হয়ে যায়। তাহলে কি হবে? এই 2 নং এর সাথে ডি ভাগ হবে। এই যে 2 নং ভাগ ডি। তাহলে এই অপারেশনও শেষ, এই অপারেশনও শেষ। বাদ রইল অনলি প্লাস। তো চলো 5 প্লাস করে দেই। 6 নাম্বার মানে কি? এইটার সাথে এইটা প্লাস, মানে 4 নং প্লাস 5 নং। তো 4 নং প্লাস 5 নং। তাহলে কি হোল অপারেশন শেষ, এই অপারেশনও শেষ। লাস্টে বাদ রইল কোন মহাশয়? গুণ না? তো সর্বশেষ অপারেশন কি? এই 6 নাম্বারের সাথে ই প্লাস এফ এর গুণ, মানে এই 3 নাম্বারের গুণ। দেখছো, আমি অপারেশন গুলা সিকোয়েন্স লিখলাম। সবচেয়ে বেশি প্রায়োরিটি আগে 1-এর, তারপর 7-এর। এই জায়গায় প্রায়োরিটি করে নিলা না? এখন এই প্রায়োরিটি দেখে দেখে তুমি সুন্দর করে 5টি ড্র করতে পারবে না। আগে ওরটা ড্র করবা, পরে ওরটা, পরে ওরটা। যে ড্র করা সিকোয়েলটা তুমি কিন্তু বুঝে গেলা। তো যত বড়ই তোমাকে হিজিবিজি কোশ্চেন দিক না কেন, তুমি আগে সুন্দর করে সিকোয়েলটা করবা, পরে সিকোয়েল দেখে দেখে আমরা 5টি বানাবো। চলো সেটাও দেখে আসি। ম্যাক্সিমাম প্র্যাকটিস করবো আমরা। এই দেখো, দেখো সবার প্রথমে অপারেশন কি হয়েছে? বি প্লাস সি। যে পাশে তোমার ড্র করবে, বুঝছো? আমি দেখাই দিচ্ছি আগে। সবার প্রথমে হবে কি? বি প্লাস সি। এই ধরো এই একটা বি প্লাস সি হলো, দেখো লেফটে আছে। হ্যাঁ, এখানে একবারে কে ফেলছে, তো তাই তোমার একটু সমস্যা হবে। পরবর্তী সেকেন্ড অপারেশন কার হবে? আবারও বি প্লাস সি। দেখো এই বি প্লাস সিটা কোথায় অবস্থিত? একটু রাইটে না? এই দেখো একটু রাইটে আবার একটা বি প্লাস সি করলাম, বুঝছো? এবার 3 নাম্বার অপারেশন কি হবে? সি প্লাস এফ। তো চলো সি প্লাস এফ করে আসি। সরি, এটা ই ছিল। আচ্ছা এই দেখো একটা ই প্লাস এফ। এখানে যে এরকম, মানে যেহেতু জিপিটি করে দিছে, একটু সুন্দর করে দিছে। আমরা করলে যে এখানে আমরা এইভাবে ই প্লাস এফ হইতো, সমস্যা নাই, তোমরা করবা, সেম টু সেমই হবে, প্রায় না। 4 নাম্বার অপারেশনটা কি? 1 নং এর সাথে দ্বিগুণ হবে। এই দেখো, তাহলে কি হবে? এই 1 নং এর সাথে দেখো তো, এই 1 নং এর সাথে দেখো তো দ্বিগুণ হইলো না? এই যে দেখছো, 1 নং এর সাথে দ্বিগুণ করলাম। তারপরে কি হবে? 2 নং এর সাথে ডি ভাগ হবে। এই দেখো তো, এটা ইগনোর করে, এটা বলে দিছে।
দুই গুণের সাথে এই দেখো ডি ভাগ হচ্ছে, দেখছো? এই যে 2 নং এর সাথে ডি ভাগ হইলো, ওর সাথে দেন ভাগ ডি, এটা ডাবলিং করছে। প্যারা নিও না, তোমরা জাস্ট তোমার মধ্যে ড্র করবে, হয়ে যাবে। তারপর কি করব, 4 আর 5 এ যোগ করব। 4 আর 5 মানে কি, এই দুইটা গুণ আর ভাগ অপারেশনের মাঝে কি হবে, যোগ হবে। দেখো তো, এই অপারেশন আর এই অপারেশনের মাঝে যোগ হইলো না, দেখছো? যোগ হইলো। লাস্ট অপারেশনটা কি, এই দুটো লগে গুণ হবে। দেখো তো, এই হোল অপারেশন গুণ এই হোল অপারেশন হয়েছে না, দেখছো? আমরা যদি পাঁচটিটা আগে সুন্দর করে তৈরি করতে পারি, তাহলে ইজিলি তোমরা এই পাঁচটি ড্র করে ফেলতে পারবা। তো যত বড়ই কোশ্চেন দিক না কেন, আর ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা সব ধরনের কোশ্চেনের জন্য প্রস্তুত। এখানে সিমেন্টটি কেমন হিজিবিজি কেন করছে, উই ডোন্ট কেয়ার। আমরা এমন আঁকবো না, আমাদের জাস্ট যদি ফ্লোট কনভার্সন থাকে ফ্লোট কনভার্সন করব। এখানে কোনো কনভার্সন নেই, নাই। সো সো আচ্ছা, তাহলে আমরা অপারেশনটা কি, আমাদের এভাবে না লিখলেও চলবে। এখানে মানে দেখা দিচ্ছে ভিতরে আসলে কি হয়, আমাদের এটা লিখতে হবে না, আমরা এটাই লিখে দিব যদি ফ্লোটিং অপারেশন না থাকে। প্যারা প্যারা খাওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে ইন্টারমিডিয়েট কোড, পরে অপটিমাইজেশন, আর দিন শেষে তোমরা তৈরি করে ফেলবা তোমাদের এই কোডটা দেখে তৈরি করে ফেলবা। কি তৈরি করবা, আমাদের সেই লাস্টেরটা কি যেন ছিল, অ্যাসেম্বলি কোড। সো প্র্যাকটিসের জন্য সবগুলো প্র্যাকটিস করবা। চলো এবার এই হোল লেকচারের যে থিওরিটিক্যাল পার্ট গুলো আছে, এবার সেগুলা সম্বন্ধে জানা যাক। তাহলে বলতে পারি আমাদের এই সম্পূর্ণ থিওরিটা শেষ হয়ে যাবে। তো আবারও চলো, একদম প্রথমে কি লেখা আছে, এই যে কম্পাইলারের কাজ হলো আমাদের সোর্স প্রোগ্রামকে এক্সিকিউটেবল কোডে রিপ্রেজেন্ট করা। আমরা দেখলাম কিন্তু যে আমাদের কোডটাকে একটা অ্যাসেম্বলি কোড আকারে দিল। কম্পাইলারের কাজ এতটুকুই, যে কম্পাইলার একটা নর্মাল আমাদের প্রোগ্রামকে অ্যাসেম্বলি করে রূপান্তর করবে। ভালো কথা। দেন এই যে এই ফ্লোটা অবভিয়াসলি মাথায় রাখবা তোমরা, প্রথমে বলছি। এরপরে আমাদের আসবে কম্পাইলার কেন প্রয়োজন, একটু পড়ে নেবে এটি। ল্যাঙ্গুয়েজ প্রসেসর কয় ধরনের, কম্পাইলার, ইন্টারপ্রেটার, প্রি প্রসেসর, অ্যাসেম্বলার। প্রি প্রসেসর আমরা দেখছি যে ও জাস্ট কোডটাকে প্রসেস করে দেয়, মানে এই যে পায়ের মানগুলা এই যে এখানে ইনক্লুড করে দিচ্ছে, মানে যেগুলো অলরেডি ডিফাইন্ড সেগুলো কোডের মধ্যে দিয়ে কোডটাকে সুন্দর প্রসেস করে দিচ্ছে, যার কাজ হলো প্রি প্রসেসরের। অ্যাসেম্বলারের কাজ কি, এই অ্যাসেম্বলি কোডটা যেটা দিবে, একটু মানে কোডটা দিছে কম্পাইলার থেকে, সেই কোডটাকে মেশিন করে রূপান্তর করা। হ্যাঁ, ইন্টারপ্রেটার কি, এখনই আমরা এটা আসবো। কম্পাইলার দেখো পুরা কোডটাকে একটা সিঙ্গেল অবজেক্ট প্রোগ্রামে দেয়। মানে সে কি করে, আমাদের এই পুরো দেখো যেমন এখানে কম্পাইলার কাজ করে, বুঝছো? এখানে কি করে, তুমি যখন কোডটা রান করো একটা সিঙ্গেল এক্সিকিউটেবল ফাইল তৈরি হয় না, অবজেক্ট ডট জে নামে, পরে সেইটা রান হয় না। সো কম্পাইলার মনে রাখবা কি করে, এক একসাথে কাজ করে। আর ইন্টারপ্রেটারটা বা বুঝি চলো, ইন্টারপ্রেটারটা লাইক পাইথনের মতো। পাইথনে আমরা কি করতে পারি, সিঙ্গেল সিঙ্গেল লাইন আমরা অপারেশন করতে পারি না। মনে রাখবা ইন্টারপ্রেটার কি করে, প্রতিটা স্টেটমেন্ট একটা একটা করে এক্সিকিউট করে। এখানে যেমন একসাথে পুরোটাকে এক্সিকিউট করে কম্পাইলার, ও কি করে এক লাইন করে এক্সিকিউট করে। এই যে আগে এই যে আমরা এক লাইন করে এক্সিকিউট করতে পারি, কিন্তু যদি আমরা সি প্লাস প্লাসে করি, আমাদের কি দেখো ইন্ট মেইন থেকে একদম ইন্ট পর্যন্ত লিখতে হবে না, মানে হেডার ফাইল থেকে ইন্ট পর্যন্ত না লিখলে কি আমার কোড রান হবে, হবে না তো। সো এটা কম্পাইলার কাজ করতেছে, সে পুরো কোডটাকে একসাথে একটা অবজেক্ট কোডে রূপান্তর করতেছে। বাট ইন্টারপ্রেটার কি করে, সে পার লাইন কাজ করতে পারে। এইটা কেন পড়বো, আমাদের কোশ্চেনে এই কোশ্চেনটা আসে, কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য লেখো। তো সুন্দর করে যে লাইন দুইটা বললাম, এই লাইনটা পড়বা, যে লাইন লাইন পরে এক্সিকিউট করে, তারপর যে পার্থক্য লেখা দিবা জাস্ট। পুরো প্রোগ্রাম একসাথে নেয়, এক এক লাইন করে নেয়। অবজেক্ট কোড তৈরি করে, অবজেক্ট কোড তৈরি করে না। মেমোরি বেশি লাগে, কম্পাইলার কেন বেশি লাগে, দেখো ভাইয়া, তুমি একসাথে 100 লাইনের কোড তুমি মেমোরিতে পাঠাইতেছো, আর ইন্টারপ্রেটার এক লাইন করে পাঠাইতেছে। তাহলে কি, কে বেশি মেমোরি নিবে, কম্পাইলার বেশি মেমোরি নিবে না? আবার একবারে কম্পাইলার করতে, একবার কম্পাইলার করলেই চলে, মানে পুরো কোডটা যখন আমি একবার রান বাটনে দিই টিপ দেই, বারবার কি কম্পাইলার করতে হয়, দেখো তো। তাহলে আমি যেমন বিল্ডার রান দিলাম, একবার কম্পাইলার হয়ে গেছে না, এখন আমি ধরে কোডটা আবার রান করতে চাচ্ছি, আমার কিন্তু আবার এই বিল্ড এন্ড রান না দিয়ে শুধু রান দিলেই হবে, অলরেডি আমার এখানে কম্পাইল হয়ে আছে, আমাকে বারবার কম্পাইলার করতে হচ্ছে না যতক্ষণ না আমি কোড চেঞ্জ করতেছি। এখানে এইটাই বলছে যে একবার কম্পাইলার করলেই চলে। বাট ইন্টারপ্রেটার আবার তেমন না, তুমি বারবার বারবার তোমাকে কম্পাইলার করে নিতে হবে। এটাতে এক্সিকিউশন ফাস্ট, এটা স্লো। কেন স্লো, ইন্টারপ্রেটার লাইন বাই লাইন করতেছে না, স্লো না। আর ইরো শেষে দেখা যায়
ইওর আগেই দেখা যায়। তো সুন্দর করে তোমাকে যদি থিওরিটিক্যাল কোশ্চেন দেয় যে কম্পাইলার ভার্সাস ইন্টারপ্রেটারের পার্থক্য লেখো, সুন্দর করে এটা লেখা দিবা। এই যে পার্থক্য তোমার যেমন দেওয়া আছে। প্রি প্রসেসর যদি বলে হোয়াট ইজ প্রি প্রসেসর, এই যে যেটা বুঝাইছি জাস্ট সুন্দর করে এক্সপ্লেন করে দিবা। অ্যাসেম্বলার কি করে, অ্যাসেম্বলি ফ্লো কোডকে মেশিন করে রূপান্তর করে। শর্টকাট একটু দেওয়া আছে, রিভিশন রিভিশন দিয়ে দিবা। দেন কম্পাইলারের কাজ আমরা পড়ছি, এটি পড়ছি, এই বাবা পড়ার দরকার নেই, বাট তোমাদের জন্য দিছি যেন তোমরা বাবা রিভিশন হতে পারে। তারপর এই যে এইটা আসে যে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেমটা ফ্লোচারটা লেখো, তখন এই ফ্লোচারটা এঁকে দিলেই 5টা মার্ক। অনেক সময় আসে ফেস অফ খালি কম্পাইলার ফেস গুলা লেখো, 5 মার্কের কোশ্চেন দেখছো। ওই যে আমাদের প্রথমে বলছিলাম না 25 মার্কের কোশ্চেন, দেখছো 25 মার্কের কোশ্চেন গুলা এখানে লুকায় লুকায় আছে। তারপর তো দেখলাম যে আমাদের এইটা পার্ট আছে। কম্পাইলারের ফেসটাকে আবার 2 ভাগে ভাগ করা যায়। অ্যানালাইসিস ফেস, লেক্সিক্যাল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা কি করি, অ্যানালাইসিস করি না, টোকেন জেনারেট করি, পার্সটি বানাই, পার্সটি মডিফাইড করি, একটা নর্মাল একটা রাফ কোড লিখি, ঠিক অ্যানালাইসিস করতেছি না। এগুলা কি হয়, ফ্রন্ট এন্ডে হয়। আর সিনথেসিস ফেস ব্যাক এন্ডে হয়। ব্যাক এন্ডে কার কার কাজ হয়, কোড অপটিমাইজারের কাজ হয়, আর কোডটা থেকে আমরা কি পাই, অ্যাসেম্বলি কোড পাই। তো তোমাকে যদি বলে কম্পাইলারের ফেসটা 2টা ফেসে, কম্পাইলারের যে 2টা ফেস বর্ণনা করো, তো তুমি এভাবে প্রথমে বর্ণনা শুরু করতে পারো যে দে আর 2 ফেস, অ্যানালাইসিস ফেস, সিনথেসিস ফেস। ইন অ্যানালাইটিক ফেস দে আর 4 থিং, এইটা এইটা এইটা, দেন এইটা এইটা এইটা, সুন্দর করে এক্সপ্লেন করে দিলেই 5টা মার্ক। বেশি ব্যাখ্যা লিখতে হবে না, তোমার কাছে স্টেপ বাই স্টেপ দেখলেই মার্ক এখানে। তারপরে তো এটা বুঝাইলাম ম্যাথটা কিভাবে করতে হয়। আচ্ছা, এবার চলো এই যে লেক্সিক্যাল অ্যানালাইজার, সিনট্যাক্স অ্যানালাইজার, এগুলো তোমরা বুঝছি ম্যাথ কিভাবে করে, আর একটু থিওরি যায় না যাই, নাহলে বেচারা রাগ করবে না। কি করে, লেক্সিক্যাল অ্যানালাইজার আমাদের টোকেন বানায় দেয়। সে শুধু গ্রামার দেখে না, গ্রামার টোকেন বানায় দেয়। কাজ কি, এই যে প্রত্যেকটা ভেরিয়েবল ভ্যালু সেগুলো কি করে, এগুলোকে একটা লেক্সিম বলে। তো লেক্সিম গুলো কি করে, ক্যাটাগরি করে। এই যে এগুলোকে কি বলে, লেক্সিম, মানে আমাদের যে ভেরিয়েবল, অপারেন্ট, অপারেটর সবগুলো কি বলা হয়, লেক্সিম বলা হয়। তারপরটা আমাদের কি হয়, লেক্সিক্যাল অ্যানালাইসিস একটা টেবিল তৈরি করি না, যে প্রথমে যে টেবিল তৈরি করছিলাম না, এই যে যেমন কোথায় কোথায় অ্যান্সারটা আবার দেখা আছে তোমাদের, এই দেখো তো টেবিল তৈরি করছি না। তো লেক্সিক্যাল অ্যানালাইসিসে কি হয়, টোকেন তৈরি হয়, একটা সিম্বল ম্যানেজমেন্ট টেবিল তৈরি হয়। এই যে যদি ইন কেস বলে যে তোমার ফেস গুলা বর্ণনা করে দাও, তখন ফেস গুলো তো প্রথমে ড্র করলা, পরে প্রত্যেকটা ফেস এনে নিবা আর শর্টকাট এগুলা বলে দিবা। দু একটা এক্সাম্পল দিয়ে দিলা ছোটখাটো করে। তারপর দেখো সিনট্যাক্স অ্যানালাইজার, এখানে কি হয়, পার্স ট্রি তৈরি হয়। এছাড়াও কি কি কাজ করে, গ্রামার রুল চেক করে। তারপর তোমার লেক্সিক্যাল অ্যানালাইসিস থেকে টোকেন নিয়ে কাজ করে, এই যে ID1 ID2 নিয়ে একটা পার্সটি বানায় না, তাই লেক্সিক্যাল অ্যানালাইসিস থেকে টোকেন নিয়ে কাজ করে, সিনট্যাক্স ট্রি তৈরি করে দেয়। জাস্ট লেখা এই একটা অপারেশন যা দেখায় দিবা, সুন্দর এক্সপ্লেনেশন, এনাফ। সিমেন্টিকে কি করে, সিমেন্টিকে আমরা কি দেখছিলাম, টাইপ কাস্টিং করে। দেখো তো সিনটেক্স মিলায় দেখে, দেখো কি করে, সিনটেক্স এর মিনিং মিলায় দেখে। যেমন দেখো ইন্টিজার স্ট্রিং নেম এ ইকুয়াল টু নেম, আমি ইন্টিজারের মধ্যে স্ট্রিং লেখা ফেললাম না, টাইপটা কি ঠিক আছে, এই জন্য বলছি টাইপ কাস্টিং এর কাজ করে। যদি কোনো টাইপ কাস্টিং সম্ভব হয়, যেমন ধরো ইন্টিজার আর ফ্লোটের মধ্যে তো টাইপ কাস্টিং সম্ভব, তো টুক করে যদি সম্ভব হয় সম্ভব করে দেয়, আর সম্ভব না হলে ইরোদ দেওয়া দেয়। ওর কাজ হলো এইটুকুই, সিমেন্টিক ইরোদ দেওয়া। সো এটা এক্সপ্লেন করে দিলা, পরে একটা উদাহরণ দিয়ে দিলা। মানে তোমার যদি 20 মার্কের একটা কোশ্চেন দেয় যে ব্যাখ্যা করো, তাহলে কি করতে হবে, এমনি প্রত্যেকটা স্টেপ দিবা, ছোট্ট ছোট একটা উদাহরণ দিয়ে দিবা। 4 নম্বরে কি করে, ইন্টারমিডিয়েট কোড জেনারেট করে। ইন্টারমিডিয়েট কোড, এটা ইজি টু প্রসিড, একটু হালকা লিখবা। বাট এইখান থেকে মেন 5 মার্কের কোশ্চেন আসে যেটা, থ্রি অ্যাড্রেস কোডটা ব্যাখ্যা করো। সো থ্রি অ্যাড্রেস কোডটা তোমাদের বুঝাইছি না আমি, এই যে এইটা লিখে দিবা যে একটা অপারেন্ডের বেশি হবে না, মাস্ট একটা মানে সর্বোচ্চ একটা অপারেটর হতে পারে। অপারেন্ট, অপারেন্ট মানে কোনগুলা, টেম্পো1 ID2, মানে যে ভেরিয়েবল গুলা সর্বোচ্চ 3টা হবে বা 3টা কমও হতে পারে। আর এখানে কি হবে, প্রত্যেকটাকে আমরা টেম্পোরারি মেমোরিতে রাখবো। তারপর সুন্দর করে একটা এক্সাম্পল দিয়ে দিবা, এই থ্রি অ্যাড্রেস কোডটাও তোমার অ্যান্সার দিয়ে ফেলছো। আর কোনো থিওরি পার্ট কোড অপটিমাইজার নিয়ে আস করতে পারে, সো জাস্ট বলে দিবা ওর কাজ হলো কোডটাকে আরো এফিসিয়েন্ট করা, যে টেম্পোরারি যে কোডটাকে থাকে সেটার মধ্যে যে ওটা গার্বেজ থাকে সেগুলোকে রিমুভ করে একদম অপটিমাইজ কোডটাকে দেওয়া, যে প্রোগ্রামকে দ্রুত করে, মেমোরি কম লাগে, সিপিইউ কম কাজ করে, লিখে দিলে হালকা পাতলা।
তারপর কোড জেনারেটর কি করে, সর্বশেষ লাস্ট ফেজ সে জাস্ট কি করে অ্যাসেম্বলি কোড বা মেশিন কোড জেনারেট করে দেয়, এই সেইটা। সো ভাইয়া এই তো ছিল আমাদের লেকচার 1। একটু টাইম নিয়ে পড়াচ্ছি কজ ব্যাপারগুলো খুবই সহজ, তুমি যদি একটু টাইম নিয়ে পড়ে একটু বুঝতে পারো, ট্রাস্ট মি ইটস সুপার ইজি। সো এর মাধ্যমে আমরা আমাদের লেকচার 1 শেষ করলাম, বা বলতে পারো আমরা একটা হিউজ লেকচার শেষ করে ফেললাম। সেটা হলো আমাদের 4টার মধ্যে একটা, ঠিক আছে। আর এই যে 2 আর 4 বললাম না 5 মিনিট লাগবে, তারপরে সবথেকে আমাদের ইম্পর্টেন্ট হলো টপিক নাম্বার 3। চলো এটা শুরু করি। এখানেও তোমার কোনো তোমার লিখিত পাঠ আসবে না, ওই 5 মার্কের থিওরি কোশ্চেন গুলো আসতে পারে, লিঙ্কার আর লোডার। তো চলো শর্টে আমরা বুঝে ফেলি। আমরা কি দেখছিলাম আমাদের, ওটা সেক্ট আসার পরে, আচ্ছা চলো আবার শুরু করা যাক। আচ্ছা আমরা কি দেখছিলাম, আমরা দেখছিলাম যে আমাদের একটা সোর্স কোড ছিল। সেই সোর্স কোডটা আমরা প্রসেসরের মাধ্যমে একটু সুন্দর ক্লিন করলাম, এই যে এমন করে প্রসেস করে দিলাম, মানগুলা বসায় দিলাম, ভালো কথা। এরপর কম্পাইলার কি করলো, সে লেক্সিক্যাল ফ্লেস সহ তার মোট 6টা ফেস দিয়া সে কি করলো, ফেস কমপ্লিট করে একটা অ্যাসেম্বলি কোড দিল। সে অ্যাসেম্বলি কোডটা এখন অ্যাসেম্বলার নিবে, সেটাকে একটা মেশিন করে রূপান্তর করে দিবে। এই মেশিন কোডটা নিয়ে এখন আমাদের লিঙ্কার লোডার কাজ করবে। চলো এবার পড়ি লিঙ্কারের কাজ কি আসলে। এই দেখো এখন এই যে আমাদের যে একটা মেশিন কোড দিছে না, মেইন ডট সি, ম্যান ডট সি, আলাদা আলাদা যতগুলো ফাংশন আছে সেগুলোকে এরকম অবজেক্ট ফাইলে রিপ্রেজেন্ট করে দিছে না। সো লিঙ্কার কি করবে, এই অবজেক্ট ফাইল গুলাকে একসাথে লিঙ্ক করে দিবে, এই সবগুলা ফাইল একসাথে একটা এক্সিকিউটেবল ফাইল বানায় দিবে। এই কাজটা কে করে, লিঙ্কার করে। মানে যতগুলো আমার আলাদা আলাদা অবজেক্ট ফাইল ছিল সেগুলো একটা এক্সিকিউটেবল ফাইলে রূপান্তর করে দিবে। লিঙ্কারের কাজ কি, অবজেক্ট মিডল কম্বাইন করে এক্সিকিউটেবল ফাইল তৈরি করে দেওয়া, ভালো কথা। লোডারের কাজ কি, এখন দেখো এই যে ফাইলটা তোমার পিসিতে আসে না, এখন লোডার কি করবে, পিসি থেকে সিপিইউ কে বলবে, সিপিইউ যাও তো আমার সেই ফাইলটা নিয়ে আসো, আমার প্রোগ্রামে এখন দেখাতে হবে। তো সিপিইউ কি করবে, পিসিতে যাবে, এই যে এক্সিবল ফাইলটাকে নিবে, তুলবে, তোমাকে রান করে দেখাবে, এন্ড ইন দি এন্ড তুমি যে টুম করে তোমার সামনে দেখতে পারলা। এই 1 সেকেন্ডের মধ্যে সে সব ফেস কমপ্লিট করলো। সো ইন্ডিয়ান কি করলো, সকল এক্সিকিউটেবল ফাইল এইখানে তোমার সে লোড করে তোমাকে দেখায় দিল। সো লিঙ্কার ভাইয়া কি করে, লিঙ্কারের কাজ হলো তোমার অবজেক্ট ফাইল গুলাকে এক্সিকিউটেবল ফাইলে রূপান্তর করা, আর লোডারের কাজটা কি, সে লোড করা ফাইল গুলাকে তোমার র্যাম থেকে তোমার স্ক্রিনে জাস্ট লোড করে দেওয়া। যে প্রোগ্রামিং এস লোডার কি করলো, র্যাম থেকে এক্সিকিউট করে দিল, ঠিক আছে। সো তোমাকে কি ধরনের 5 মার্কের কোশ্চেন আসতে পারে, লিঙ্ক আর লোডারের মধ্যে পার্থক্য লেখো। সো একটু এক্সপ্লেন করে দিবা, একটু কোড দিয়া দেখায় দিলা, এই যে 2-3টা তোমার দিয়ে দিলা, পার্থক্য দিয়ে দিলা। লিঙ্কার কখন হয়, কম্পাইল টাইমে, লোড কখন হয়, রান টাইমে, অবজেক্ট ফাইল নিয়ে কাজ করে, এক্সিকিউটেবল ফাইল নিয়ে কাজ করে। তারপর ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড আমরা তখনও কিন্তু শিখছি, ওই যে সিনথেটিক ফেস, নর্মাল ফেস, এই 4টা 3টা ভাগ করলাম না আমরা, ওই পার্টটাই আবার একটু বলছি যেন তোমাদের কোশ্চেন এখন তোমরা পারো। যদি বলে ভাই সিম্বল টেবিল কি, তোমরা বলবা লেক্সিক্যাল অ্যানালাইজার ফেসে যে আমাদের এই যে অবজেক্ট গুলাকে ভেঙে টোকেনাইজ করা হয়, এই টোকেনটা টেবিল ম্যানেজমেন্ট করা হয়, এই প্রসেসটাই হলো আমার সিম্বল টেবিল ম্যানেজমেন্ট। এটা আমরা পড়ছি। ইরর হ্যান্ডেলার কি করে, এই যে কম্পাইলারের মোট 6টা ফেজ ছিল না, সব ফেজে তো ইরর আসতে পারে। সো ইরর হ্যান্ডেলার সব ফেজের সাথেই থাকে। এই দেখো, দেখো তো চিত্রটা একটা দেখাই আমাদের তোমাদের আবার, দেখো তো এই যে প্রত্যেকটা ফেজের সাথে কি আমার কিন্তু ইরর হ্যান্ডেলার কানেক্টেড। যেখানে ইরর আসবে ইরর সেটাকে হ্যান্ডেল করবে, সে সেটাকে ইরর ডিটেক্ট করবে, যদি সম্ভব সে সলভ করতে পারে করলো, না তোমাকে দেখা দিল যে স্যার ইরর আসছে। যেমন লেক্সিক্যাল ইরর, লেক্সিক্যাল ইরর কোনগুলো হয়, এই যে আমাদের যে ভেরিয়েবল গুলো আছে সেগুলো উল্টাপাল্টা লিখলে। সিনটেক্স ইরর কোনটা হয়, এই যে এক্সাম্পল দিয়ে দেখাই দিবা, এই তোমার ইরর হ্যান্ডেলার সম্বন্ধে আক্স করে সুন্দর করে লেক্সিক্যাল ইররটা দেখাবা, সিনটেক্স ইররটা দেখাবা যে সিনটেক্সে ভুল, দেখো তো এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট মিসিং না, সেগুলো দেখাই দিবা। সিমেন্টিক ইররে কি হয়, টাইপ কাস্টিং এ ভুল হয়, যে এরকম সুন্দর দু একটা এক্সাম্পল দিবা, ইজি মার্ক। এই তো এগুলাই তো ছিল আমাদের কথাবার্তা। আমাদের 2টা টপিক আমরা শেষ করলাম, বাকি অনেক প্র্যাকটিসেস তোমার জন্য দিয়ে রাখছি, অনেক দিয়ে রাখছি, তোমরা সবগুলা প্র্যাকটিস করবা, বেশি প্র্যাকটিস করলে বেশি ভালো ভালো আসবে। হয়তো পুরো ভিডিওটা শেষ করতে পারবো না, এখন শুক্রবার আজান দিয়ে দিছে, নামাজ যেতে হবে। সো নামাজের আগ পর্যন্ত আমরা যতটুকু পারি এখন শেষ করব।
দুঃখের সাথে বলতে হচ্ছে পার্ট 2টা চাইছিলাম আমি এক পার্টে শেষ করব, বাট যেহেতু নামাজ পড়ে এসে পুরো ভিডিও শেষ করে তোমার দিতে দিতে এক্সাম টাইম চলে আসবে, সো পার্ট 1টা আপলোড করে দিব এন্ড নামাজ পড়ে এসে পার্ট 2 কাজ করে সাথে সাথে আপলোড করে দিব। সো এটা তোমরা দেখতে থাকবা। পরবর্তীতে আমরা টপিক 3টা খালি পড়বো। সো টপিক 4 ইজি টপিকটাও পড়ে যাই, বুঝছো? যেহেতু এটা একটু ইজি আছে, টপিক 4টাও পড়ে যাই, টপিক 3টা আমরা নামাজের পরে পড়বো। টপিক 3টা কি? টপিক 3টা হলো আমাদের টপিক এসডিডি এসডিটিএস। ভাইয়া এখানে কোশ্চেন কি আসে? এখানে আমাদের 20 মার্কের কোশ্চেন গুলো আসে। কিভাবে 20 মার্কের কোশ্চেন আসে দেখাই তোমাদের। কাহা है तू? আমি না কোশ্চেন অ্যাড করলাম। আচ্ছা, কাহা হবে? ওয়েট আ সেক গাইস, হোয়ার ইজ মাই কোশ্চেন? সরি, এই যে তোমাদের এখানে আমার একটা কোশ্চেন দিয়ে দিবে যে ইউজিং ফলোইং কনটেক্সট ফ্রি গ্রামার, এরকম একটা গ্রামার দেওয়া থাকবে। তোমাকে কি বলবে? সিনটেক্স ডিরেক্টেড, ওয়েট আ সেক, আমরা যে পার্টে ছিলাম, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম এই যে এখানে, যে আমাদের এমন একটা কোশ্চেন দিবে। তো এখানে বলে দিচ্ছে কি দেখো তো, সিনটেক্স ডিরেক্টেড ট্রান্সলেশন স্কিম মানে কি এসডিটিএস করতে হবে। সো সুন্দর করে এটা খুব সহজে আনসার করা যায়, এত ইজি। এইটাকে জাস্ট আমরা এমনি লিখবো আর সুন্দর করে একটা এরকম একটা পাঁচটি ড্র করে দেখাবো। সুপার ইজি ব্রাদার, ডোন্ট ডু নট টেনশন। চলো আমরা শুরু করি এই টপিকটা। সো এই টপিকটা বোঝার আগে আপনাকে বুঝে নেই শর্টে যে ওরা কি করবে, আসলে ওদের কাজ কি। আমার মেন কাজ হলো এই যে এসডিটি এসডিডি বা এসডিটিএস, ওদের মেন কাজ হলো আমার একটা অপারেশন যেমন দেওয়া আছে A+B, এটা দেওয়া আছে না? এটা কিসে দেওয়া আছে? ইনফিক্স বলে না? ইনফিক্স কোনগুলোকে বলে? ভাই দেখো, A+B একে বলে ইনফিক্স, অপারেশনটা মাঝখানে আছে। প্লাস AB একে বলে প্রিফিক্স, কারণ অপারেশনটা আগে দেওয়া আছে। AB+ একে একে বলে পোস্টফিক্স, কারণ আমার অপারেশনটা পরে দেওয়া আছে। আমার এসডিডি আর এসডিটিএস এর কাজই হলো ইনফিক্সকে প্রিফিক্সে রূপান্তর করা। কিভাবে করে আমরা এখন এইটাই দেখবো, বুঝছো? একদম শর্টে দেখবো, চিন্তা। ইজিয়েস্ট টপিক, ধরো আমাদের হাতের 20 মার্ক। চলো চলো, সো ব্লা ব্লা ব্লা, ইগনোর দোজ থিং, মেন কথা চলে আসছে। এসডিডি আমাদের নর্মাল সিএফজি রুল। ভাইয়া সিএফজি তো বুঝি না, এটা কি বুঝবো? সরি ফর দ্যাট, যেহেতু আমাদের টপিক 3টা বড়, যেটা আমি সেকেন্ড পার্টে আলোচনা করব। আপাতত জাস্ট এইটুকু মনে রাখো, ওইটা পড়লে এইটা বুঝে যাবা যে এটাকে বলে সিএফজি রুল, কনটেক্সট ফ্রি গ্রামার। ঠিক আছে, শর্টে বলি, তীর চিহ্নের বামে যারা থাকবে তাদেরকে বলে নন টার্মিনাল। ঠিক আছে, আর এখন কি ভাইয়া এই রাইট সাইড এগুলো কি সব টার্মিনাল না? এই সহজ কথায় যেগুলা ক্যাপিটাল লেটারে লেখা থাকবে এবং রাইট সাইডে এই যে লেফট সাইডে থাকবে সেগুলো বলে নন টার্মিনাল। ইও নন টার্মিনাল, টিও নন টার্মিনাল, ইউ নর্মাল টার্মিনাল, বড় হাতের এসও নর্মাল নন টার্মিনাল, বড় হাতের ইও নন টার্মিনাল। টার্মিনাল কোনগুলো? ছোট হাতে এ, বি সি ডি যাই থাকুক, প্লাস মাইনাস বা ডিজিট, মানে যেগুলা ছোট হাতের, যেগুলা ডিজিট, যেগুলা তোমার অপারেটর, এগুলোকে বলে টার্মিনাল। নন টার্মিনাল কোনগুলা? সোজা কথা চিনবা, তোমার লেফট সাইডে থাকবে। তো SUT এগুলো নন টার্মিনাল। টার্মিনাল কোনগুলা? হ্যাঁ, রাইট সাইডে থাকবে এবং স্মল লেটার হবে। তাহলে AB, সরি, AB+ এগুলো টার্মিনাল। সো সিএফজি এতটুকু জাস্ট বুঝো, এগুলো নন টার্মিনাল, ABD টার্মিনাল, আর এগুলোকে একটা রুলস বলে। কি বলে? রুলস। এখানে রুলস কয়টা আছে? 3টা রুলস আছে। মানে ধরো পার লাইন গুলোকে এক একটা রুলস বলে। অনেক সময় রুলস এমনিও দেওয়া থাকে, যে এখানে তো বি দেওয়া থাকলো, তাহলে এখানে এই এক দাগ মানে কি? অর। এটা মানে কি? অর। তাহলে আমার রুলস কয়টা আছে? এখানে 2টা, এই একটা 3টা, 4টা। শর্টকাটে এতটুকু মাথায় রাখো, বাকিটা আমরা সিএফজি তে পড়ে নিব। মেন থিং এ চলে আসি। ধরো এটা রুলস, যে নিলাম নিয়ে নিলাম।
এখন আমরা কি পড়বো? আমরা পড়বো যে সিনট্যাক্স ডিরেক্টেড, এই যে এখানে আমাদের যে এসডিতে আমাদের কাজ কি হবে। আমাদের কোশ্চেনে এমন একটা ইকুয়েশন দেওয়া থাকবে, আমাদের এমন একটা অ্যান্সার লিখতে হবে। ঠিক আছে, এটুকুই কাজ, সুপার ইজি। কেমনে লিখবো মাথায় রাখো, নন টার্মিনালের সাথে ডটটি দেব, আর টার্মিনাল গুলাকে শেষে পাঠাবো একটা, এটা কি বলে, কোটেশন দিয়ে, আর তাদের মাঝখানে দুইটা ডাবল কোটেশন দিব। বুঝো, নন টার্মিনালের সাথে ডটটি দিব, টার্মিনাল গুলাকে লাস্টে পাঠাবো কোটেশন দিয়ে, আর সবগুলা মাঝে অর দিব। তাহলে এই লাইনটা তো কিভাবে লেখা যায়, জাস্ট ইউ ডট টি, দেখো ডট টি, আর এইটার বদলে ইকুয়াল, আর এটা কি বলে ক্লোন দেব। বুঝো, নেক্সট লাইন বুঝো, তাহলে ইউ ডট টি, ইউ ডট টি, তীর চিহ্নের বদলে একটা কোলন, কোলন, তারপর টি এ ইউ বি, তাহলে টি ডট টি, দুইটা চিহ্ন, পরে আবার কি নন টার্মিনাল কি আছে, আগে সবগুলো নন টার্মিনাল আগে লিখে নিব, আগে টি লিখবো তারপর ইউ লিখবো, টি লিখবো ইউ লিখবো। আর কোন নন টার্মিনাল আছে, আর কোন নন টার্মিনাল নাই, ক্যাপিটাল লেটার নাই, কে আছে স্মল লেটার গুলো, সো এগুলো কি টার্মিনাল, এ আর বি কি টার্মিনাল, এগুলোকে কি করব শেষে দিয়ে দিব, এই দেখো এ বি, এবং এগুলা কি করব কোটেশন দিয়ে দিব। নন টার্মিনাল গুলাকে ডট টি লিখবো, টার্মিনাল গুলাকে কোটেশন দিব। দ্যাটস ইট ব্রাদার, সুপার ইজি। যেমন দেখো টি ডট টি, এইটার বদলে এই যেটা, তারপর কি এস কি বড় হাতের এস না, নন টার্মিনাল না, ডট টি মেনে দাও, প্লাস কি টার্মিনাল না, পরে কাজ করব, আগে নন টার্মিনাল শেষ করে আসি, সব নন টার্মিনাল শেষ, বাদ রয়েছে কোন মহাশয়, প্লাস ও কি টার্মিনাল, ওকে কোটেশন মেনে দাও। সো এই যে একটা তুমি এটা কনভার্ট করলা, তুমি নর্মাল একটা সিএফজি কে সিমেন্টিক রুলে কনভার্ট করলা, এইটাই তোমার এফজিডি করে। একভাবে খাতায় তোমাকে ভাই যা যা এতটুকু ড্র করতে হবে, ইজি না? এবার এটা পাঁচটি ড্র করা শিখি, কিভাবে পাঁচটি ড্র করে। এই যে এই দেখো, এটা আমাদের স্লাইড একটা কোশ্চেন, তোমাকে এরকম একটা, আচ্ছা এসডিডি থেকে দুই ধরনের কোশ্চেন দিতে পারে। এক নর্মাল কোশ্চেন, তোমাকে কোনো ইকুয়েশন দেওয়া দেয়নি, খালি বলছে এই রুলগুলা বাইরে দিছি, তো এই রুলগুলার এরকম একটা সিস্টেমের রুল বানাই দিয়ে দিলাম 5 মার্ক, খুব সুন্দর। আরেকটা কোশ্চেন হতে পারে, দুই ধরনের কোশ্চেন, তোমাকে একটা ইকুয়েশন দেয়া দিছে, কিছু রুলস দেয়া দিছে, তুমি প্রথমে রুলস গুলাকে সিমেন্টিক রুলে বানাবা, পরে সেই ইকুয়েশন বেসে তোমাকে একটা কি বানাতে হবে পার্সটি, এবং সেটাকে, এই দেখো এটা ইনফিক্স অপারেশনকে, এটা বাদ এটা একটা কোশ্চেন, ইনফিক্স অপারেশনকে তোমাকে এরকম ফাইনালি এরকম পোস্টফিক অ্যান্সারে নিয়ে আসতে হবে। দেখে ভাই খুব কঠিন মনে হইতাছে, ট্রাস্ট মি, সুপার ইজি। আগে এটা বুঝো, এটা তো বুঝোই তাই না, যে এগুলা নন টার্মিনাল, ডটটি মারলাম, টার্মিনালকে লাস্টে সেমিকোলনে পাঠিয়ে দিলাম, দেখো যা শিখছি ঠিক সেম টু সেম জাস্ট করছে, নাথিং এলস। এবার চলো আমরা আমাদের এই অপারেশনটা বুঝি, অপারেশনটা আমরা কিভাবে করব। ওকে, চলো আমরা শিখে আসি পাঁচটিটা কিভাবে ড্র করতে হয়। কাহাই উচিত সুন্দর। আমাদের কোন টপিকে ছিল, আমরা এসডিডি পাঁচটি, ইকুয়েশনটা ছিল 9 + 5 - 2। সো এখন ভাই আমাকে আবার একটু তোমরা বলো তো, আমি তোমাদের শিখাইছি না যে কিভাবে অপারেশন হলে সেটাকে ভাঙতে হয়, তাহলে এটাকে ভাঙবো কোন কাজটা আগে করব, দুইটা সেম লেভেলের প্রেসিডেন্স প্লাস মাইনাসের, সেটা লেফট সেটা আগে করবো। তাহলে 1 নম্বর অপারেশন হবে 9 + 5, 2 নম্বর অপারেশন হবে এই একের সাথে -2, দেখো এটার সাথে -2 না, এমনি না। সো আগে সুন্দর করে এই পার্টটা লিখবা, লেখছো, লেখছো না? এবার আমরা এখানে আমাদের অপারেশন করব। তো চলো, তো সবার লাস্টে কি আছে, এইটা, সবার ফার্স্টে কি আছে, এইটা। আচ্ছা, এখন তোমাদের একটা খালি ছোট্ট একটা কন্টেক্সট বলে একটু মাথায় রাখবা, আমরা একদম প্রথমে কি টপিক আজকে পড়ছি, কম্পাইলার এর ডিজাইন, এরপর পড়বো সিএফজি, এখন পড়তেছি
এসডিডি, এসডিটা সিএফডির সাথে সম্পর্কিত। আমরা এটা পার্ট 2 ভিডিওতে পড়বো। ঠিক আছে? সো যখন এটা পড়তাছি, আমরা যখন কম্পাইলারের পার্সি ড্র করছিলাম না? প্রথমে এই সিকোয়েল বানায়ে সবার আগে কাকে নিয়ে কাজ করতাম বলতো? সবচেয়ে হায়ার প্রায়োরিটি নিয়ে কাজ করতাম না? সবচেয়ে হায়ার প্রায়োরিটি নিয়ে কাজ করতাম না? দেখো, সবার আগে করতাম যেটা হায়ার প্রায়োরিটি আমরা তাকে নিয়ে কাজ করতাম। মাথায় রাখবা সিএফজি আর এইচডিডির পাঁচটি করার সময় যার মান সবচেয়ে কম তাকে নিয়ে কাজ করব, খালি এইটুকু ডিফারেন্স মাথায় রাখবা। কম্পাইলারের সময় যার প্রায়োরিটি হায়ার তাকে নিয়ে ক্রিয়া কাজ শুরু করব, আর বাকি যতগুলো টপিক আমাদের আছে সবগুলো টপিকে যার মান কম তাকে নিয়ে ক্রিয়া কাজ শুরু করব। এটা ইজি হয়, ওকে নিয়ে কাজ করলে ইজি হয়। এতটুকু বুঝে থাকলে চলো আমরা ট্রিটা ড্র করি। এই ট্রি গুলা কিভাবে ড্র করে? এই ট্রি গুলা আমাদের সিএফজি রুল গুলা দিয়ে ড্র করে। কিভাবে ড্র করে? চলো আমাদের রুল গুলা লিখি, আমাদের কোশ্চেনে যে রুল গুলো দেওয়া ছিল। দেখো আমি শর্টে লিখি, হ্যাঁ। ই এক্স স্কয়ার ই প্লাস টি, রুল গুলো এমনি দেওয়া আছে। ই মাইনাস টি, ই টি, এরকম করে রুলস গুলো আমার কোশ্চেনে দেওয়া আছে। তো আমরা এইটা থেকে এখন আমরা পাঁচটি ডিজাইন করব। কিভাবে ডিজাইন করব? দেখো কি বলছি, যেটা সবচেয়ে কম প্রায়োরিটি তাকে আগে করব। তাহলে প্রথম অপারেশনটা কার? মাইনাসের না? এখন রুলে দেখো, রুলের এখানে মাইনাস কোনটা আছে? এই পার্টটা না? সো তুমি আগে ওর কাজটা করবা। ই টি, দেখো ই ভেঙে, আচ্ছা শোনো, সিভ এই জন্য সিফটিটাকে পরে আসে বিটা হইতো, বা আবার কথাগুলো রিপিট করতে হবে আমাকে, আবার সমস্যা নেই। পাঁচটি ক্ষেত্রে, পাঁচটি দুই ধরনের। একটা হলো ছিল আমাদের তোমার কম্পাইলারে যখন পড়লাম যে প্রথম টপিকে, সেটা হলো আমাদের পাঁচটি কি ছিল, যে 2 × 3 আমরা এভাবে গুণ করে উঠায় দিতাম। এটা হলো কম্পাইলারের পাঁচটি। আর যখন আমরা সিএফজি ড্র করব তখন আমরা রুল গুলা ইউজ করে পাঁচটি ড্র করতে হবে। কি করতে হবে? রুল গুলা ইউজ করে। এখানে আমরা অপারেশন দেখি না, আমরা রুল গুলা ইউজ করি। সো এই সম্পূর্ণ রুলটাকে এখানে লিখতে হয়। ঠিক আছে? তো কিভাবে লিখতে হয় দেখো, আমাদের পার্টিতে সবার নিচে কে আছে? এই মহাশয়। সো আগে কার অপারেশন হবে? এই মহাশয়। এই মহাশয় মানে কোনটা? মাইনাসের অপারেশনটা। সো মাইনাসের অপারেশনটা আগে লিখবা। মাইনাসের অপারেশনটা কি বলতেছে? এই দুই নাম্বারটা না? তার মানে কি ই আছে, ইটা ভেঙে ই মাইনাস টি হবে। ইটা ভাঙলাম, ই মাইনাস টি করলাম। ধরবা এই মহাশয়ের তিনটা বাচ্চা, ই মাইনাস আর টি। এই যে ই মাইনাস আর টি লিখলে না? সো আমার এক নাম্বার কাজ শেষ। এবার চলো দুই নাম্বার কাজ করি। দুই নাম্বার কাজে কি বলতেছে? দুই নাম্বার কাজ বলতেছে প্লাসের অপারেশন হবে। কিসের অপারেশন হবে? প্লাসের অপারেশন হবে। কি? চলো প্লাসের অপারেশন হবে। চলো আমরা এখন প্লাসের অপারেশনটা করি। তো প্লাসের অপারেশন মানে 9 আর 5, 9 আর 5। এই উপরের দিকে যাবা, ওর সাথে আচ্ছা, বাকি পার্টটা আমরা নামাজের পরে শুরু করবো, প্যারা নাই ছিল। আচ্ছা, সো আমরা কোন পর্যন্ত পড়লাম? আমরা লিঙ্গা পর্যন্ত রাখলাম আজকে। এখন যেহেতু এখন নামাজে একটা ব্রেক দিতে হবে, নামাজটা পড়ে এসে আমরা বাকি পার্ট শেষ করে ফেলবো। সো ফার্স্ট পার্টটা এতটুকুই, আমি খুব শীঘ্রই 1 থেকে 2 ঘন্টার মাঝে সেকেন্ড পার্টটা দিয়ে দিব। তোমরা এতটুকু দেখতে থাকো। আই থিঙ্ক যদি কোনো কোশ্চেন হয় আমাকে অবশ্যই জানাবা।
মিনুমেকি চ্যানেলে এটা এখন আপলোড করছি, সো প্লেলিস্ট দেওয়া থাকবে, সো সেখান থেকে দেখে নিবা। আবারও বলছি, এটা স্টুডেন্ট আমার ভুল হতেই পারে। সো যদি কোনো ভুল হয় অবভিয়াসলি অবভিয়াসলি আমাকে জানাবা। আই জাস্ট লাভ টু লার্ন। সো আলবিদা।